এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বিয়ে করব। কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। কিছু মানুষ হাসাহাসি করতে লাগলো। নিধিরাবু বলে ওঠে, কে তুমি? আর সবকিছু জানার পরেও আমার মেয়েকে বিয়ে করতে চাও? আমি আপনার কোম্পানির সামান্য কর্মচারী। কি? সামান্য কর্মচারী হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখোস? তো সাহস দেখে বাঁচি না। আম্মু, ওই যে তোমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, এটা তো অনেক। আবার অহংকার শুরু করছো। তুমি মেয়ে একজন ধর্ষিতা, ওকে যে বিয়ে করতে যাচ্ছে এটাই তোমাদের ভাগ্যবান। এই ছেলে আমার বোনকে বিয়ে করবে। জি। আসো। আশিক আদিলকে নিয়ে যেতে লাগলো। নিধিরামও হাত ধরতে হাত সরিয়ে দিল। আদিলকে নিধির পাশে বসিয়ে দিল। নিধি আদিলের হাতের দিকে তাকিয়ে চমকে গেল। নিধি ঘোমটা সরিয়ে আদিলের দিকে তাকালো। আদিল বলে ওঠে, কাজী সাহেব বিয়ে পড়ান। আদিলের কথা মতো কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলো। বিয়ে পড়ানো শেষ হলে কাজী সাহেব চলে গেল। আদিল নিধির হাতের দিকে তাকিয়ে বলল, এখন নিশ্চয়ই আপনার হাত ধরার অনুমতি দিবেন। কেন বিয়ে করলে আমাকে তুমি? তুমি তো সব জানো। বলেছিলাম না, যেদিন আপনার সামনে আসব সেদিন আপনার এই হাত শক্ত করে ধরবো। আদিল নিধির হাত ধরতে যাবে, সাথে সাথে নিধি উঠে দাঁড়ালো। নিধি বলে ওঠে, তুমি এটা মোটেও ঠিক করলে না। সব বিষয়ে জিত চলে না। তুমি আমাকে এভাবে বিয়ে করে কখনোই তুমি আমাকে পাবে না। এই ঢং করিস না, তোকে ওই বিয়ে করছে, এটা তোর সৌভাগ্য। নিধিকে নানাজন নানা কথা বলতে লাগলো। আদিলের রাগ হতে লাগলো। আদিল বলে ওঠে, স্টপ, সবাই চুপ করবেন। আমার স্ত্রীর নামে একটা বাজে কথা আমি শুনতে চাই না। আদিলের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, আপনার ইচ্ছে, আমাকে মেনে নিবেন নাকি না নিবেন। আমি আপনাকে কখনো জোর করি নাই, আজও করব না। আমি শুধু দেখব কতদিন আপনি আমাকে নিজে থেকে আপন না করে থাকেন। এই তোমরা কি একে অপরকে আগে থেকে চেনো নাকি? আশিকের কথা শুনে নিধি বলে ওঠে, না, আমি ওকে চিনি না। ও তাই বল। যাই হোক, জামাইকে নিয়ে রুমে যা। আশিকের কথা শুনে নিধি আদিলকে নিয়ে রুমে চলে গেল। রুমে যেতে নিধি বলে ওঠে, এখানে কিভাবে আসলে? ভালোবাসি যেহেতু, ভালোবাসার মানুষ যেখানে আমিও সেখানে। একটা কথা বলবো? কি? একটা কিস করতে দিবেন? এখন তো আপনি আমার স্ত্রী। জাস্ট শাট আপ। আমি কি বলছি কানে শুনো নাই? আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিব না। তুমি আমার 5 বছরের ছোট। আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তুমি কেন এখানে এসে আমাকে বিয়ে করলে? আমি যেটা চাই সেইটা পেয়ে তারপর ছাড়ি। আপনাকে বিয়ে করব বলেছি, করছি। এখন ইনশাল্লাহ আপনাকে আমি আমার করে নিব। কখনোই পারবে না। যাই হোক, তুমি বলে আমাদের অফিসে কর্মচারী হিসেবে কাজ করছো? পড়াশোনা বাদ দিয়ে এখানে কি? গরিব মানুষ আমি, কাজ না করলে খাবো কি? মজা করবে না। এখানে কেন এসেছো? সত্যি বলবো নাকি মিথ্যা? সত্যি বলো। একজনের খোঁজে এখানে এসেছি। কার? নিজেই বুঝে নাও। ফালতু। আই লাভ ইউ। আই হেট ইউ। নিধি কথাগুলো বলে চলে যেতে নিবে। তখনই আদিল পিছন থেকে বলে, এমন মাইয়া একটাও দেখি নাই, বিয়ে করবে না দেখে নিজেকে ধর্ষিতা মেয়ে হিসেবে পরিচয় দেয়। আদিলের কথা শুনে নিধি পিছনে ঘুরে রাগে লুক নিয়ে তাকালে। আদিল বলে উঠে, এভাবে তাকিয়ে লাভ নাই, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। সত্যিটা প্রকাশ পেলে খুন করব। করলাম না। তুই আমার উপরে সব সময় নজর রাখোস। এইটা স্বাভাবিক না। আমার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই দিকে খেয়াল রাখা লাগবে না? বউ বউ করবি না, মেরে ভর্তা বানাবো। তোমার ভাই আমার সাথে তোমাকে বিয়ে দিল, আর তোমার বাবা মা সবাই ছিল, কিন্তু তুমি যে নাটকবাজ। আল্লাহ! কি বলতে চাস? কি আর বলবো, আমি তোমাকে টাচ করি নাই, শুধু বিয়ে করেছিলাম। তাও আবার তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। আবার তোমার ফ্যামিলির সামনে বিয়ে করতে চাইছিলাম, করলাম। এখনো তুমি কিনা সবাইকে ধর্ষিতা হিসাবে সবার মাঝে নিজেকে পরিচয় করিয়েছো। আমি করি নাই। আমার পরিচিত প্রিয় মুখগুলো আমার নামে এসব বলছে। তোমার সাথে কিছু পিক এডিট করে সবার সামনে ধরেছে। এইসব করছে কে? কিছুটা বুঝতে পারছি। ওইখানে ওরা কয়েকজন ছাড়া তো কেউ ছিল না। ওকে মাই ডিয়ার, চিন্তা করো না। তোমার নামে নোংরা কথা ছড়ানোর শাস্তি আমি দিব। তোমাকে পাকনামি করতে হবে না। আর একটা কথা বলে কানের নিচে দিব। আদিল আর কিছু না বলে চুপ করে শুয়ে থাকলো। নিধি ওয়াশরুমে চলে গেল দরজায় নখ হইতে। আদিল গিয়ে দরজা খুলতেই চমকে গেল। আদিলের দিকে এক পলক তাকিয়ে আছে। আদিল কিছু না বলে পিছনে থাকা ছেলেটার কলার ধরে রুমের ভেতর নিয়ে আসলো। আদিলকে কিছু বলার সুযোগ দেওয়ার আগে ছেলেটা বলে ওঠে, আমি কিছু করি নাই, শাকিল ভাইয়া সবকিছু করেছে। তোর শাকিল ভাইকে সামনে নিয়ে আয়। ওইসব রাখো, আগে বলো
তুমি এখানে কিভাবে আসলে? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না? আপু তো তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিল। আমি আবারও বিয়ে করে নিলাম। তুমি তো আসলে খচ্চর একটা ছেলে, যেভাবে বলেছিলে সেই কাজ করেই ছাড়লে। আমি যা বলি তাই করি। যাই হোক, জানো আমাদের বাসর রাত এখানে কি? আমি জানি আপু তোমাকে কাছে আসতে দিবে না, তাই চলে আসলাম দেখা করতে। আর চাইলে তোমাদের আড্ডায় নিতে পারো। আপু কাছে আসতে দিবে না মানে? আমার বউ আমাকে কাছে কেন টানবে না? অবশ্যই কাছে নিবে। আমার বউয়ের পিরিয়ড হয়েছে তাই। নিধি ওয়াশরুম থেকে বের হয়ে এই কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল। নিধি চোখ বড় বড় করে তাকালে আদিল নিধির হাত ধরে টান দিয়ে নিজের বাহুর সাথে জড়িয়ে নিয়ে গালে কিস করলে ত্রিধা রাগে হাত মুঠো করে নিল। আদিল বলে উঠে, কাছে টেনে না নিলে এখন নিশ্চয়ই রাগ দেখাতো। শোনো, এতদিনে অলরেডি আমার বউ আমাকে ভালোবেসে ফেলছে, তাই না বউ? কথাটা বলে আদিল নিধির কোমরে চিমটি কাটলে নিধি হা হা বলে আদিলের দিকে রাগে লুক নিয়ে তাকালো। আদিল নিধির কপালে চুমু দিয়ে বলল, চলো শোনা, তোমাকে শুইয়ে দেই। আদিল কথাটা বলে নিধিকে কোলে তুলে নিল। ত্রিধা চলে যেতে নিবে তখনই আদিল বলে ওঠে, আরে শালিকা, যে আড্ডা দিব, যাচ্ছ কেন? ওই দাঁড়া, আর সবাইকে ডাক দিয়ে নিয়ে আসছি, তুই এখানে বসে ত্রিধা। রাকিবের কথা শুনে ত্রিধা খাটের পাশে বসলো। আদিল নিধির হাত ধরে চুমু দিয়ে বলল, আহ বউ, তোমার হাতটা যা সুন্দর না? তুমি এত হট কেন বউ? তোমাকে দেখলে আদর করতে মন চায়। আদিল, হচ্ছেটা কি? আমার কাজিনের সামনে এসব ফালতু কথা বলতে লজ্জা লাগে না? আরে লজ্জার কি আছে? শালিকার বিয়ে হইলে তো শালিকাকেও তার বর এসব বলবে, তাই না? আগে থেকে শিখে রাখুক। আপু আমি রুমে যাচ্ছি। ত্রিধা চলে যেতে নিলে আদিল হাত ধরে বলে ওঠে, আরে শালিকা থাকো, সবাই তো আসছে। আদিলের কথা শুনে ত্রিধা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে সজোরে থাপ্পড় মারল। আদিলের কলার ধরে বলে ওঠে, আমার বোনকে বিয়ে করছো, সুখে থাক, আমাকে রাগানোর চেষ্টা করিস না। আপনি কে? আমাকে কেন তুই বলেন? সরি ভাইয়া, ভুলে আপনাকে রাকিবের রাগ দেখিয়ে ফেলেছি। ত্রিধা, তুই কি কিছু নিয়ে চিন্তিত নাকি? না আপু, ওই তো রাকিব এসেছে। সবাই আদিলের সাথে কথা বলতে লাগলো। রাকিব সবাইকে নিয়ে খাটে বসে পড়লো। সবাই মিলে আড্ডা দিতেই হঠাৎ করে দরজার কাছে একজন বলে ওঠে, হয়েছেটা কি এখানে? ওদের বাসর ঘরে তোমরা কি করছো? আদিলের গর্জন শুনে সবাই ভয় পেয়ে লাফ দিয়ে খাট থেকে নেমে পড়লো। সবাই দৌড়ে বের হয়ে গেল। আদিয়া নিধিকে বলে ওঠে, তোমার কি কখনো কাণ্ড জ্ঞান হবে না? বাসর রাতে কেউ কাজিনতে নিয়ে থাকে? না মানে ভাবি, ওরা তো এসেছে, আমি কি করব? চুপ, তোমার মুখ নেই যে কিছু বলতে পারো না নাকি? সরি। বেয়াদব। আদিয়া কথাগুলো বলে চলে গেল দরজা লাগিয়ে দিয়ে। নিধির আগে গজগজ করতে লাগলো। নিধি জুতা ছুঁড়ে মারতে যাবে, আদিল হাত ধরে বলে, বেয়াদব, আসলে আপনি। ছাড়, আমি বেয়াদব এখানে থাকবি না, দেখবি মজা। উনি কত ভালো মানুষ, নিজেই পরে মনে মনে গালাগালি করবি। কেন? অনেক রাগ উনি, আর খুব কড়া শাসন করে। ওনার জন্য জীবনে একটা প্রেম করে শান্তি পাইলাম না। ভালোই হয়েছে আমার বউটাকে উনি হেফাজতে রাখছে। চুপ কর, এই ঘুমাবো কথা বলিস না। কথা বললে কানের কয়েক ইঞ্চি নিচে তবলা বাজাবো। তুমি চাইলে আমি তোমার উপরে উঠে তবলা বাজাতে পারি। আদিলের কথা শুনে নিধির আগে মারতে যাবে। আদিল নিধির হাত ধরে ছুঁড়ে খাটের উপর ফেলে দিয়ে বলে, আমি চাইলে বাজাতে পারি, জোর করবো না দেখে বেঁচে গেলে। যাও ঘুমাও, আমি একটু ওয়াশরুমে যাই। আদিল কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় চলে গেল। বারান্দায় বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অনেক রাতে আদিল রুমে আসলে দেখে নিধি ঘুমিয়ে গিয়েছে। আদিল নিধির পাশে শুয়ে পড়লো। নিধির দিকে তাকিয়ে আদিল কিছুক্ষণ তাকিয়ে থেকে পরক্ষণই চোখ সরিয়ে ঘুরে শুয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলে নিধি দেখে আদিলের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। নিধি লাফ দিয়ে উঠে পড়লে আদিলের ঘুম ভেঙে গেল। আদিল চোখ ডলতে ডলতে বলল, কি ব্যাপার, এভাবে উঠলেন কেন? তুই আমাকে জোর করে তোর বুকের উপরে শুইয়ে দিয়েছিলি, তাই না? তুই আমার ঘুমের সুযোগ নিয়েছিস। নিধির কথা শুনে আদিলের রাগে কিছু না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলে নিধি বলে ওঠে, এই শোনো, ভাবির থেকে একটু দূরে থাকবে। ভাবি নিশ্চয়ই তোমার সম্পর্কে ঘাটাঘাটি করতে নেমে গেছে রাতের ভেতরে। এখন হয়তো তোমার সব কিছু জেনে গেছে। জানুক, আমি গরিব ঘরের সন্তান, সবাই বুঝে গেছে। যেখানে আমি তোমাদের কোম্পানির কর্মচারী সাধারণ, সেখানে আর কি বড়লোক হওয়ার কথা নাকি? তাও ঠিক, বাট তুমি যে খচ্চর ছেলে, এইসব জানলে ভাবি যে তোমাকে কি করবে। আচ্ছা চলো দেখি নিজের পরিস্থিতি কেমন। আদিল নিধির সাথে যেতে লাগলো। নিধির পিছন পিছন আদিল নিচে গেল। আদিল নিধি সবার সামনে যেতে হুট করে আদিলের হাত ধরে পিছনের দিকে ঘুরিয়ে কেউ থাপ্পড় মারলো। নিধি চোখ একটা বন্ধ করে ফেললো। আদিল গালে হাত দিয়ে সামনের দিকে তাকাতে দেখে আতিয়া। সবাই চমকে তাকিয়ে থেকে বলল,
আতিয়া কি হয়েছে? মারলে কেন? ভাবি আদিলকে ছাড়েন, ওই তো ছোট মানুষ, একটু ফাজিল টাইপের, তাই আগে মেয়েদের সাথে দুষ্টুমি করতো, আমাকে ওসব কিছু বলছে। এখানে কেন এসেছো তুমি? কি চাও তুমি? আমার এখানে আসার সাহস কিভাবে পেলে তুমি? আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আদিল চুপ করে থাকলো, কিছু বলল না। আতিয়া আদিলের কলার ধরে বলল, আমার কথার উত্তর দাও, তুমি এখানে কি করো? পড়াশোনা বাদ দিয়ে এখানে কেন এসেছো? আমাদের কোম্পানির কর্মচারী, এসব মানে কি? তুমি নিধিকে বিয়ে কেন করছো? এখনো সময় আছে, নিধিকে ডিভোর্স দিয়ে এখন থেকে চলো। আতিয়ার কথা শুনে আদিল সবাই চোখ বড় বড় করে তাকালো। আশিক বলে উঠে, এসব কি বলো? ডিভোর্স দিয়ে চলে যাবে মানে? কি হলো? আমার কথা তোমার কানে যাচ্ছে না? আমি আতিয়া, আমার কাছে কোনো কিছু গোপন থাকে না। আমি একজনের পিছনে লাগলে তার সম্পর্কে সবকিছু আমার কানে চলে আসে। আশা করছি আমার কথা বুঝতে পারছো। এখান থেকে চলে যাও। আমি এসব আগে জানলে তোমাকে এখান থেকে বের করে দিতাম। আমিও আদিল, আমি কারো কথা শোনার মানুষ না। আমার মন যা বলে আমি সেইটাই করি। আমার মন বলছে এখানে আসতে, আমি এখানে এসেছি। আমার মন বলছে আমি এখানে থাকবো, সো এখানে আমি থাকবো। যখন মন চাইবে তখন নিজ ইচ্ছে আমি চলে যাব। আমাকে তখন চাইলেও কেউ আটকাতে পারবে না। আদিল, চুপ করো। আমার বউয়ের মুখের উপরে কথা বলার কারো সাহস নেই, আর তুমি কিনা তার মুখের উপরে কথা বলো? না, আমি কাপুরুষ না যে বউকে দেখে ভয় পেতে হবে আমাকে। আপনার বউ, আপনি ভয় পাবেন নাকি না পাবেন সেটা আপনার ব্যাপার। আমি ওনাকে বা কাউকে ভয় পাই না। আমি শুধু উপরের একজন আছে তাকে দেখে ভয় পাই। অনেক বড় হয়ে গেছো, কথার জবাব অনেক ফুটেছে দেখছি। একদম। শোনেন, এইটা আপনারও শ্বশুর বাড়ি, আমারও। আমি এখানে আমার স্ত্রীর জন্য এসেছি। সময় হইলে আমার স্ত্রীকে নিয়ে চলে যাব। মিথ্যা বলা বন্ধ করো, মিথ্যা আমি পছন্দ করি না। আমি মিথ্যা বলছি এটা কেন আপনার মনে হচ্ছে? নিধিকে আমি অনেক আগে থেকে চিনি। আদিলের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেল। নিধির আম্মু বলে ওঠে, তুমি নিধিকে আগে থেকে চেনো মানে? এই আদিল, মজা করবে না তো? আম্মু ভাবি ওই মজা করছে। আদিল বেশি বোঝো না, চলো আমার সাথে। নিধি আদিলের হাত ধরতে আতিয়া এক ঝটকায় নিধির হাত ধরে সরিয়ে দিয়ে বলল, নিধি, তুমি ওর অনেক বড়, তুমি আদিলের সাথে কোনো মেলামেশা করবে না। আমি চাই না তুমি ওর সাথে থাকো। আমি তোমাকে ভালো ছেলের সাথে বিয়ে দিব, আদিলকে তুমি ডিভোর্স দিয়ে দিবে। ভাবি এসব কি বলেন? আদিল আমার হাজবেন্ড, আমি ওকে কেন ডিভোর্স দিব? আমি আমার বউকে ডিভোর্স দিব না। আমার স্ত্রী আমার কাছে থাকবে। আপনার সমস্যা কেন হচ্ছে আমার বউকে নিয়ে? থাপ্পড় খাবে তুমি। আমার মেজাজ গরম হওয়ার আগে তুমি এখান থেকে বের হয়ে যাবে। যাব না মিসেস পাতু, আমি এখানে থাকবো আর আমার বউকে নিয়ে থাকবো। আমাকে সরিয়ে দেওয়ার যত ইচ্ছে চেষ্টা করেন, আমি যাব না। আমি আমার বউকে ভালোবাসি। আতিয়া আদিলের মুখে আতর শুনে বুকের ভিতর কেঁপে উঠল। বাট লাস্টের কথায় আতিয়ার রাগে সজোরে থাপ্পড় মেরে বলে ওঠে, তুই ওকে ভালোবাসিস না সেটা আমি খুব ভালো করেই জানি। আমার সামনে নাটক করিস না, এখন এখান থেকে চলে যা। যত মারেন যাই করেন, আমি এখন থেকে যাব না। আদিলের গালের দিকে তাকিয়ে লাল দেখে আতিয়ার বুকের ভিতরে কেঁপে ওঠে। আতিয়া আদিলের গালে হাত দিতে যাবে, সাথে সাথে ফোন বেজে উঠলে আতিয়া কল রিসিভ করে চলে গেল। আদিল সোফায় বসে পড়লো। আশিক এসেছে, বলে ওঠে, এই ছেলে, তোমার তো সাহস কম না? এখান থেকে চলে যাও, বেশি বুঝো না। ওই তোমার পিছনে লাগলে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। আপনার বউ আমার গালে থাপ্পড় পর্যন্ত দিতে পারবে, আর বেশি কিছু উনি আমাকে করবে না। এই আদিল চলে যাও, ভাবি তোমাকে পছন্দ করছে না, এখান থেকে ভবিষ্যৎ নষ্ট করো না। আমি যাব না বলছি না। আদিলের কথা শুনে নিধি রেগে কিছু বলবে তার আগেই আতিয়া বলে উঠে, তুই এখানে থাকবি থাক। আই, আজ থেকে ওই আমাদের বাড়ির কাজের লোক। ওকে যার যেমন ইচ্ছে কাজ দিবে, ওকে দিয়ে কাজ করাতে করাতে এমন হাল করবে যাতে ওই এখান থেকে পালিয়ে যায়। ভাবি, আপনার প্রস্তাবটা আমার ভালো লাগলো। আদিল যাও গা, এখনো সময় আছে, না হলে জীবনের সুখ বলে কিছু খুঁজে পাবে না। ঠিক মতো কাজ দিয়েছে। কত শখ আমার মেয়েকে বিয়ে করে সুখে থাকতে চাইছিল। দে এবার কাজের লোক হয়ে থাক। লোক করছিলি না, বুঝ এখন। আমি এখানে কাজের লোক হয়ে থাকবো দরকার হইলে, বাট তাও যাব না। আদির কথাগুলো বলে উঠতে আতিয়া থাপ্পড় মেরে কলার চেপে ধরে বলে উঠে, খুব জিদ তাই না? জিদ ভেবে নিলে হয়, কিন্তু আমি যাব না এখান থেকে। আমি কিন্তু আতিয়া চৌধুরী, আমার জিদ কিন্তু তোমার থেকে বেশি, সো বি কেয়ারফুল। আতিয়ার কথা শুনে আদিল হেসে দিল। আদিলকে হাসতে দেখে আতিয়া আরো রেগে গলা চেপে ধরতে যাবে, আদিল সাথে সাথে বলে ওঠে, আতিয়া চৌধুরী নামটা সুন্দর। হাসছো কেন? আর হাসলে মেরে ফেলবো। আতিয়া ছাড়ো, কি করছো?
আতিয়াকে আশিক ধরে নিয়ে যেতে লাগলো। আদিল আতিয়ার দিকে তাকিয়ে বলল, মিসেস আতিয়া, আপনাকে আমি ভালোবাসি। আপনাকে সত্যি কথা বলি, আমি আপনার জন্য এখানে এসেছি। আমি আপনাকে ভালোবাসি। আমি 1000 বার বলবো। আমি এখন থেকে গেলে আপনাকে নিয়ে যাব, না হইলে আমি কখনো এখান থেকে যাব না। আদিলের কথা শুনে সবাই রাগে আদিলের দিকে তাকালো। আশিক রেগে আতিয়াকে ছেড়ে দিয়ে আদিলের কাছে গিয়ে সজোরে কিলঘুষি মারতে মারতে বলে, তোর এত বড় সাহস, আমার সামনে আমার বউকে বলো ভালোবাসি, আবার আমার বউকে তুলে নিয়ে যাবে? আমি তোকে মেরে ফেলব। আদিল হাসতে লাগলো। আতিয়া আদিলের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার থেকে তোমার জিত বেশি না? তুমি যে স্বপ্ন দেখছো তা কখনোই সম্ভব না। তুমি জীবনে বড় ভুল করবে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার চিন্তা করলে। আমি তো নিয়ে যাবই। দেখা যাক। আশিক, ওকে ছাড়ো, আমার সাথে আসো। আতিয়া আশিকের হাত ধরে নিয়ে যেতে নিলে আশিক রেগে বলে ওঠে, আমাকে ছাড়ো। ওর সাহস কি করে হয় আমার স্ত্রীকে আমার সামনে বলে ভালোবাসি, আমার সামনে বলে আমার স্ত্রীকে নাকি তুলে নিয়ে যাবে? আমার সাথে চলো, ও যা ইচ্ছে বলুক কা, চলো আমার সাথে। আতিয়া টেনে নিয়ে যেতে লাগলো। আশিক রেগে গিয়ে আদিলের দিকে ফুলদানি ছুঁড়ে মারলে ত্রিধা দৌড়ে গিয়ে আদিলকে সরিয়ে দিল। আদিল নিধির পায়ের কাছে পড়ে গেল। নিধি তাড়াতাড়ি করে আদিলকে তুলে গালে থাপ্পড় মারলো। নিধি বলে উঠে, তুই কতজনকে পছন্দ করস? কত মেয়ের জীবন নষ্ট করবি? এই শরত, ফালতু কথা বলবে না। যা জানো না তা নিয়ে কথা বলবে না। তুই আমার মেয়েকে বিয়ে করে আমার বৌমার পিছনে লাগছোস। এখন তোকে আমি পুলিশে দিব। দেন ব্রেকিং নিউজ হবে, তালুকদার বাড়ির জামাই জেলে আছে। নিধি নামেও সুনাম হবে, জেল কাটা আসামির স্ত্রী। এই, তুই আমার সাথে চল। নিধি আদিলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আদিল নিধিকে সবার সামনে টান দিয়ে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলতে লাগলো, এত কষ্ট করে নিয়ে যেতে হবে কেন? চলো, আমি তোমাকে নিয়ে যাই। কুত্তা, আমাকে নামিয়ে দে বলছি। আমাকে নামিয়ে দে, না হইলে লাথি মেরে সিঁড়ি থেকে ফেলে দিব। বাসর করার জন্য এত জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছ, আর আমি কি না তোমার লাথির ভয় পাবো? চলো, আগে বাসর করে নেই, তারপর লাথি দিও। আদিল, বেশি কিন্তু হয়ে যাবে। আদিল, আমাকে নামিয়ে দে, না হলে কিন্তু কামড় মারলাম। আদিল কিছু না বলে নিধিকে নিয়ে রুমে চলে গেল। খাটের উপরে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিতে যেতে লাগলো। নিধি ভয়ে দৌড় দিতে যাবে, আদিল সাথে সাথে পেছন থেকে টান দিয়ে জড়িয়ে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আদিলের ঠোঁট কামড় দিয়ে ধরলো। আদিল নিধিকে কাতুকুতু দিলে সাথে সাথে ঠোঁট ছেড়ে দিল। আদিল নিধিকে ছেড়ে দিয়ে বলল, রাক্ষসী মাংস খাও নাই যে, জামাইয়ের মাংস খাইতে চাও? আমাকে যেতে দে, না হলে তোর মাঝখানে লাথি মারবো। লইচ্ছা তো লুচ্চি মাইয়া কোথাকার। আরেকটা যে বিয়ে করব তারও অবস্থায় রাখতে চাচ্ছ না। নিজে তো দিবেন না আদর করতে, আবার অন্য কাউকে যে করব সেটাও করতে দিবে না নাকি? তুই যাকে ইচ্ছা কর, আমাকে যেতে দে। ওকে যাও, না করছে কে? নিধি চলে যেতে নিলে আদিল হাত ধরে টান দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে নিধির গালে হাত দিয়ে সুড়সুড়ি দিতে দিতে নিচে নামতে যাবে। সাথে সাথে নিধি হাত ধরে ফেললো। আদিলের হাত বুকের উপর থেকে এক ছটকায় সরিয়ে দিল। নিধি আদিলকে বলল, জোর করে কখনোই কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জোর করে হয় না। এইটাকে তোমার ভালো লাগা, বুঝতে পারছো? ভালো লাগা নাকি ভালোবাসা সেইটা আমি ভালো জানি, তুমি আমাকে শিখাতে এসেছো না? তা তো দেখতেই পারছি। তুমি কতটা জানো জোর করে নিজের অধিকার খাটাতে এসেছো। তোমার উপরে অধিকার আছে, আমি খাটাবো, এতে সমস্যা কোথায়? আমি তোমাকে অনুমতি দেই নাই। স্ত্রীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা যায় না। তুমি কি চাও আমি তোমার জন্য পরকিয়া করি? আমি পরকিয়া করলে তোমার গুনাহ বেশি হবে, কারণ তুমি আমাকে আদর করতে দিলে তো আমার অন্য কোথাও যাওয়া লাগতো না। আদিলের কথা শুনে নিধি চুপ হয়ে গেল। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ কেন? বলো, আমি কি পরকিয়া করব? আমাকে কিছুদিন সময় দাও। 1 বছর হয়ে গেছে, তাও কি সময় হয় নাই? আমার তোমার প্রতি কোনো ফিলিংস আসে না। তোমাকে স্বামী হিসেবে আমি মেনে নিতে পারছি না। তুমি আমার অনেক ছোট। আমার 19 বছর পড়ছে, আমি এখন আর ছোট নাই। আর আমার 25-এ পড়ছে। নিজে এখন বোঝো তুমি আমার কতটা ছোট। সেখানে বলো তোমার সাথে কিভাবে আমার যায়। আমি 16 বছর থেকে কয়েকটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছি, তোমার কোনো ধারণা আছে? কি? ঠিক শুনছো। আদিল, এত নোংরা তুমি যে 16 বছর থেকে এইসব করছো, তাহলে তো তোমার আমাকে লাগবে না। তুমি তো আগে থেকেই এইসব করো। আমি এখন তোমার কাছে নিজের সুখ খুঁজতে চাচ্ছি, যাতে আমাকে আর অন্য কারো কাছে না যেতে হয়। নিজের পাপ থেকে বাঁচার জন্য তোমাকে আমার লাগবে। এখন তুমি ডিসাইড করো, আমি কি অন্য মানুষের কাছে যাব নাকি তুমি আমাকে মেনে নিবে? তুমি ভাবো কি করবে?
আদিলের কথা শুনে নিধি চুপ করে থাকলো। আদিলের ফোন বাজলে আদিল বারান্দায় চলে গেল। নিধি বসে থেকে আদিলের দিকে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো। এইদিকে আদিল কারোর সাথে ফোনে রাগারাগি করছে। আদিল বারান্দা থেকে বের হয়ে নিধির দিকে না তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত 10টায় আদিল বাসায় আসলে আশিক বলে ওঠে, এখনো যাস নাই তুই? এখানে কি করস? আমার শ্বশুর বাড়িতে আর আমি আসবো না? তা তো হয় না বিবিজান, কি করো? বেয়াদবির একটা লিমিট থাকে আদিল। সরি ম্যাম, আমার বউকে ডাকছি। এখানে বেয়াদবির কি হলো? বেয়াদব, এখান থেকে যাও, মেজাজ গরম করো না। আদিল কিছু না বলে চলে গেল। আদিল রুমে গিয়ে খাটের উপরে শুয়ে পড়লো। আদিল মাথার নিচে হাত দিয়ে কিছু ভাবতে লাগলো। কিছুক্ষণ পর নিধি খাবার নিয়ে রুমে আসলো। আদিলকে দেখে বলল, আদিল, ফ্রেশ হয়ে খেয়ে নাও। ও মা গো, আমার বিবিজান আমার জন্য খাবার নিয়ে এসেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আজ সূর্য কোন দিকে ডুবেছে? আদিলের কথা শুনে নিধি কিছু বলল না, টেবিলের উপরে রেখে দিয়ে বলল, ফালতু বকবক না করে যাও, ফ্রেশ হয়ে নাও, খেয়ে নাও। সারাদিন তো কিছু খাও নাই মনে হয়। আসলে কিছু খাই নাই, অনেক ক্ষুধা লাগছে। আদিল পেটে হাত বোলাতে বলতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে সোফায় বসে খাবার নিয়ে খেতে যাবে, তখন নিধির দিকে চোখ গেলে দেখে নিধি কিছু ভাবছে। আদিল নিধিকে বলল, বউ খাইছো? তুমি খাও। আসো আমার সাথে, এক লোকমা খাও, আসো খাওয়াই দেই। না লাগবে না, আমি খাইছি, আমার পেটে জায়গা নেই, তুমি খেয়ে নাও। ওকে থাকো, আমি খেয়ে নেই, অনেক ক্ষুধা লাগছে বুঝছো। খাও। আদিল আর কিছু না বলে খাবার খেতে লাগলো। নিধি আদিলের দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো আর কিছু ভাবতে লাগলো। আদিল নিজের মতো করে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আদিল হাত ধুয়ে রুমাল দিয়ে মুছতে মুছতে সোফা থেকে উঠে নিধিকে কিছু বলবে, তার আগেই নিধি বলে উঠে, আদিল। বলো। নিধি আদিলকে কিছু বলতে গিয়েও গলা শুকিয়ে আসতে লাগলো। আদিল নিধির দিকে আগ্রহ নিয়ে তাকালে নিধি বলে উঠে, এক গ্লাস পানি দাও তো। ও এই কথা দিচ্ছি, ওয়েট করো। আদিল নিধির জন্য পানি নিয়ে টি টেবিলের সামনে গেল। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, ঠান্ডা খাবেন নাকি এইটা দিব? ঠান্ডা হইলে ভালো হয়। ওয়েট দিচ্ছি। আদিল মিনি ফ্রিজের কাছে গেল। আদিলের দিকে নিধি এক নজরে তাকিয়ে থেকে ভাবতে লাগলো। উফ, আমার মুখ দিয়ে কথাগুলো জীবনেও বের হবে না। কি যে করব, কি যে করি। আমি কি আরো কিছুদিন সময় নিব? নিধি কথাগুলো ভাবতে ভাবতে আদিল নিধির সামনে গ্লাসে পানি এগিয়ে ধরে বলল, এই নাও, খেয়ে নাও। আদিলের কণ্ঠ শুনে নিধি ভাবনা জগৎ থেকে বের হয়ে হুট করে বলে দিল, তুমি যদি চাও তাহলে আমার থেকে নিজের অধিকার আদায় করে নিতে পারো, তাও পরকিয়া করার কোনো দরকার নেই। নিধি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। নিধি আদিলের দিকে তাকালে দেখে আদিল নিধির দিকে ভ্রু কুচকে তাকালো। নিধি বলে উঠে, ওইভাবে তাকিয়েছো কেন? আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার ইচ্ছে মতো আমাকে ব্যবহার করতে পারো, আমি কিছু মনে করব না। তোমার অধিকার তুমি খাটাবে, এটাই স্বাভাবিক। আমি অনেক ভেবে দেখলাম, আমার তোমাকে দূরে সরিয়ে রাখা উচিত হচ্ছে না। তাহলে কি এখন শুরু করে দিব নাকি? তুমি চাইলে করতে পারো। নিধি তোতলাতে তোতলাতে কথাগুলো বলল। আদিল গ্লাসটা রেখে নিধির দিকে ঝুঁকলে নিধি চোখ বন্ধ করে খাটের চাদর খামচে দিয়ে ধরলো। আদিল যত নিজে মুখ এগিয়ে নিতে লাগলো, নিধি নিঃশ্বাস তত ঘন হয়ে আসতে লাগলো। আদিলের নিঃশ্বাস ও ঠোঁটের উপর পড়তে কেঁপে উঠলো। আদিল নিধি ঠোঁটের কাছে গিয়ে সোজা কপালে কিস করে দিলে নিধি অবাক হয়ে তাকালে আদিল ফিক করে হেসে দিয়ে বলল, মন থেকে যেদিন মেনে নিবে সেদিন আমি তোমার কাছে যাব। আমি তোমার সাথে তখন মজা করছি। তুই মজা করছিস মানে? আমাকে তোর ভালো লাগছে না? অন্য মেয়ের কাছে খাড়ায় গেছস নিজের সুখ খুঁজতে? তুই আমার থেকে বেশি মজা কারো কাছে পাবি না। নিধি কথাগুলো বলে টান দিয়ে আদিলকে খাঁচের উপর ফেলে দিল। আদিল কিছু বলার আগে নিধি বলে উঠে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা করব তাই করবি। নিধি কথাগুলো বলে আদিলকে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়লো। আদিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিধির উপরে ঝাঁপিয়ে পড়লো। আদিলের স্পর্শে নিধিকে পেকে উঠতে লাগলো। নিধি ব্যথায় কুকড়ে উঠলে আদিল নিজের মতো করে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করলে আদিল নিধি দুজনেই ক্লান্ত হয়ে গেল। নিধি আদিলের বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়লো। আদিল নিধি কপালে চুমু দিয়ে বলল, সরি, আমি বেশি ব্যথা দিতে চাই নাই। জানি, সরি বলতে হবে না। এখন বলো, আমার থেকে বেশি কেউ তোমাকে মজা দিতে পারবে? না না, তুমি অনেক ভালো বউ। গুড, ঘুমাবো, গুড নাইট। ওকে, বাট তুমি যদি চাও তাহলে আরো একবার, না মানে তোমার মনের ইচ্ছে। আদিলের কথা শুনে নিধি বলে উঠে, সরি আদিল, আমার অনেক ব্যথা, সাথে জ্বালা করছে, আমি আর পারবো না, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা সমস্যা নেই, ঘুমাও। আদিল নিধির কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে নিধি আদিলকে দেখে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আদিলের ঠোঁটের কাছে যেতে নিবে, সাথে সাথে আদিল খপ করে ঠোঁট জোড়া নিজের দখলে নিলে নিধি চোখ বড় বড় করে ফেললো। আদিল নিধিকে নিচে ফেলে আদর করতে যাবে, তখনই দরজায় নক করার শব্দ হতে আদিল নিধিকে ছেড়ে দিলে নিধি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আদিল উঠে দরজা খুলে দিলে দেখে আশিক। আদিল বলে উঠে, ভাইয়া কিছু বলবেন?
তোমার আপু ডাকে। আমার আপু মানে? সরি মানে আমার বউ তোমাকে ডাকছে। আপনার বউকে বলেন আমার যেতে দেরি হবে। ওকে ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তোমাকে কাজ করতে বলছে, আরামে ঘুমোতে না করছে। যাচ্ছি। আশিক চলে গেলে আদিল ওয়াশরুমে দরজায় নক করলে নিধি বলে ওঠে, উষ্টা মারবো, গোসল করতে দিবে না শান্তি মতো নাকি? যাক বাবা, একটু তো দুষ্টামি করতাম, ডিস্টার্ব তো করতাম না, তাই না? না সরো, কখন কে আসবে আমার শরম করে, যাও তো। শরম চাদরটা তুলে নিয়ে যান, ওইটা দেখলে এমনিতেই শরম পাইতে হবে। আদিলের কথা শুনে নিধি তাড়াতাড়ি দরজা খোলে। আদিল ঢুকে পড়লে নিধি বের হতে চায়। আদিল হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, কোথায় যাও বউ? এই বদমাইশ, ছাড়ো বলছি। আমার আদর পূর্ণতা পায় নাই? এই বদমাস সারা রাত ঘুমাতে দাও নাই, আর বলেন আপনার আদরের পূর্ণতা পান নাই। সকালেরটা পাই নাই। আদিল কথাটা বলে নিধিকে দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আদিল নিধিকে মাতাল করে দিতে লাগলো। নিধি নিজের কন্ট্রোল হারিয়ে আদিলের উপর ঝাঁপিয়ে পড়লো। বাথরুমের দরজা নখ হলে আদিল বিরক্ত হয়ে গেল। নিধি বলে ওঠে, আমি আপু। কি হয়েছে, ধাক্কা কেন দিচ্ছিস? ভাবি তোমাদের ডাকে। যা আসছি। রাকিব চলে গেল। দুইজন তাড়াতাড়ি করে গোসল করে নিল। দুইজন ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে নিল। আদিল নিচে যেতে গেল। আদিলের মাথার চুল দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আদিলের দিকে তাকিয়ে বলল, কত বাজে, তোমাকে বলছি না এখানে থাকলে কাজ করে খেতে হবে। কি কাজ করতে হবে ম্যাম? তাড়াতাড়ি বাজারের ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে আসবে। আমি বাজার করতে পারি না, কেউ থাকলে তাকে বলেন আমার সাথে যেতে। ফকিন্নির বাচ্চা হয়ে বাজার করতে পারোস না? তাড়াতাড়ি যা বাজার করতে। আমার বৌমার মাথা গরম করিস না। গরিবের ঘরে ছেলে তো কি হয়েছে, আমি বড় লোকদের বাজার কখনো করি নাই। লিস্ট করাই আছে, কি কি আনতে হবে। আমার হাজবেন্ড এখানে কাজ করার জন্য আসে নাই ভাবি, রহিম চাচা করে সব সময় তাকে দেন। এত বড় সাহস, বৌমার মুখের উপরে কথা বলস? এই ফকিন্নির বাচ্চাকে এখানে থাকতে দিচ্ছি, খাইতে দিব, এইটাই তো ওর সৌভাগ্য। আবার কাজ করতে পারবে না? এই ছেলে এখন যা। আম্মু, ওই এই বাড়ির কাজের লোক না, ওই আমার হাজবেন্ড। নিধির কথা শুনে নিধির চাচি বলে ওঠে, দেখো নিধি, বরং বৌমা যেহেতু ওকে কাজ দিয়েছে সেহেতু করতে হবে। বৌমা যাকে যে কাজ দিয়েছে তাকে সেটাই করতে হয়, ভালো করে জানো। ওকে, জামাইকে দিয়ে যেহেতু কোনো কাজ করতে চাচ্ছ না, তাহলে এক কাজ করো, তুমি রান্না করবে আজ থেকে, আর তোমার জামাই ঘরে চুরি করে থাকবে। কি বলো? কি, আমি রান্না করে খাবো? তুমি যেহেতু জামাইকে দিয়ে কাজ করাবে না, সেহেতু আমি তো দুজন বেকারকে একসাথে বসিয়ে খাওয়াতে পারবো না। দুজনের ভিতরে একজনকে কাজ করে খেতে হবে। আমি এই বাড়ির মেয়ে ভাবি, ভুলে যাবেন না। বৌমা, নিধি কেন কাজ করবে? ওই ছেলে, তুই যাস না কেন? আমি রান্না করব। আদিল তুমি রুমে যাও, তোমাকে কিছু করা লাগবে না। তুমি পড়াশোনা করবে, খাবে, সব করবে, আর আমি কাজ করব। নিধি কথাগুলো বলে রান্নাঘরের দিকে চলে গেল। আদিল আদিয়ার দিকে রাগী লোক নিয়ে তাকালে। আদিয়া কিছু না বলে চলে গেল। নিধির আম্মু বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, তোর জন্য আমার মেয়েকে রান্না করে খেতে হবে। যে মেয়েকে আমি একটা ফুলের টোকা পর্যন্ত দিতে দিই নাই, আর সেই মেয়েকে তোর জন্য রান্না করতে হবে? আদিল কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আদিল নিধির হাত ধরে বলে, নিধি, তোমাকে কিছু করতে হবে না, তুমি যাও, আমি বাজার করে নিয়ে আসছি। তোমার কিছু করা লাগবে না, তুমি বই সব নিয়ে আসবে, পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন না হয় আমি আছি, ভবিষ্যতে আমাদের সন্তান হইলে তখন তাদের জন্য তো কিছু করা লাগবে। আর তুমি যাও, আমার কাজ শেখা উচিত। যখন তোমাকে নিয়ে আলাদা থাকবো তখন তো তোমাকে রান্না করে খাওয়াতে হবে, তাই না? যাও, আমাকে নিয়ে ভেবো না। তুমি তো কখনো কোনো কাজ করো নাই, তুমি এইসব করো না। যাও তো, আমাকে নিয়ে ভাবতে হবে না। নিধি আদিলকে বুঝিয়ে পাঠিয়ে দিল। আদিল রহিম চাচার সাথে চলে গেল। আদিল বাজারে গিয়ে বাজার করা শেষ করে দুইটা বাজারের ব্যাগ নিয়ে আদিল হাঁটতে লাগলো। আর পিছনে রহিম চাচা 4টা দেশি মুরগির সাথে 3টা হাঁস নিয়ে যেতে লাগলো। বাসার ভিতরে গেলে আতিয়া বলে ওঠে, বাজারগুলো কাকি দেখুন তো ঠিক আছে কিনা। আদিল, বাজারগুলো রান্নাঘরে দিয়ে আসো, আর চাচা মুরগি হাঁস জবাই করে কেটে দিয়েন। আমাকে স্যারের সাথে যেতে হবে। এই ফকিরের বাচ্চা, তুই কর ওইসব। ওর হাতে ফোসকা পড়ে গেছে। এত ভারী ব্যাগ কেউ হাতে করে নিয়ে আসে? রিক্সা ছিল না? বাজার করে টাকা পাচ্ছে নাই, তাই হেঁটে আসতে হয়েছে। আমি তাহলে আসছি। কি রে, হাত এমন কিছু হয় নাই, যা জবাই করে কাটাকাটি করা শুরু কর। এই রাকিব, চল আমরা দুজন করি। আদিল, তুমি রুমে গিয়ে রেস্ট নাও। নিধি, তোমার হাতে কি হয়েছে? কই, কিছু না, তুমি রুমে যাও, ভাইয়ারা করে নিবে। আদিল নিধির কাছে গিয়ে হাত ধরলে দেখে হাত কেটে গেছে। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, তোমাকে বললাম ওইসব করা লাগবে না। কতখানি কেটে গেছে, এরপরে রান্না করছো কেন? ও কিছু না, তুমি যাও রুমে। আর কাজের লোক সব ছুটি দিয়ে দিয়েছে। চলো আমার সাথে। না, কোথাও যাব না, মাছ পড়ে গেল, থাকো।
নিধি দৌড়ে চলে গেল। আদিল বটি নিয়ে বাহিরে গেল। সবাই মিলে বাহিরে বসলো। ত্রিধা আর রাকিব সবাইকে চা এগিয়ে দিল। সবাই বসে থেকে আদিলের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আদিল বলে ওঠে, রাকিব একটু ধরবে, একা তো জবাই করা যাবে না। ওইটা আমি ধরছি। আদিল তুমি ছাড়ো, রাকিব আর আমি জবাই করি। মেয়ে মানুষ জবাই করতে হয় না, আমরা দুইজন করি। নিধি আসলে ত্রিধা বলে ওঠে, কোথায় লেখা আছে মেয়েদের জবাই করা যাবে না? সঠিক নিয়মে করলে কিছু হবে না, যত সব। এই তোকে করতে হবে না ত্রিধা, বসে তো। রাকিব আসো তো। রাকিব আদিল জবাই করতে যাবে। ত্রিধা রেগে আদিলের হাত থেকে নিয়ে বলো, এখান থেকে যাও। আদিলকে সরিয়ে দিয়ে ত্রিধা আর রাকিব জবাই করতে লাগলো। আতিয়া আর চোখে দেখতে লাগলো। নিধি আদিলের কাছে আসলে আদিল নিধির হাতের দিকে তাকিয়ে থাকলো। নিধির হাত ধরে বলল, তুমি একটু রেস্ট নাও। তোমার হাতে চলো কুশন ব্যান্ডেজ করে দেই। আদিলের হাত ধরে নিধি নিয়ে গেল। আদিলকে রুমে নিয়ে গেল। আদিল খাটে বসলে নিধি কোলে বসিয়ে দিয়ে গলায় কিস করলে নিধি বলে ওঠে, এই বেয়াদবটার দুষ্টুমি জীবনেও কমবে না। চুপ করে বসে থাকো তো। তুমি বসে থাকো, তোমাকে জড়িয়ে ধরার ভিতরে শান্তি লাগছে। ওয়েট করো। নিধি আদিলকে কুশন ব্যান্ডেজ নিয়ে এসেছে, লাগিয়ে দিতে লাগলো। আদিল বলে ওঠে, তোমার হাত তো কাটা, আমি লাগিয়ে নিচ্ছি, তুমি বসে থাকো। এই 2 আঙ্গুল ব্যবহার করতে পারি, দাও। নিধি টান দিয়ে নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিল। আদিল নিধিকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে থাকলো। নিধি আদিলের গালে কিস করে বলল, আদিল, এক রাতের ভেতরে কেন যেন তোমাকে বেশ ভালোবেসে ফেলেছি। তোমাকে 2 ঘন্টা দেখি নাই, এতে আমার কেমন যেন অস্থির লাগছিল। আদিল, তোমার মাঝে কিসের এত মায়া? যাক বাবা, বউটা একটু হইলে আমাকে ভালোবাসছে। বউ, তুমি ছাড়া কিন্তু আমার আপন বলতে কেউ নাই। তুমি আমাকে কখনো কষ্ট দিবে না বলো? না, কখনোই দিবে না। নিচ থেকে ডাকাডাকির শব্দ শুনলে আদিল নিধি দুইজন উঠে নিচে চলে গেল। নিচে গেলে চাচি বলে ওঠে, আদিল, নিধি খেতে আসো। আদিল নিধির সাথে সবাই সাথে বসলো। আদিলের হাতের দিকে তাকিয়ে আতি কিছু না বলে চুপ করে নিজের কাজ করতে লাগলো। চাচি খাবার পরিবেশন করে দিতে লাগলো। নিধির আম্মু বলে ওঠে, নিধি আয়, আমি তোকে খাইয়ে দিই। না লাগবে না, আমার হাত আছে। আদিল আতিয়ার দিকে তাকালে দেখে আতিয়া নিজের মতো করে খাচ্ছে। আদিল চোখ সরিয়ে নিল। আদিল হাত দিয়ে খেতে যাবে, নিধি হাত ধরে ফেললো। নিধি বলে ওঠে, আমি খাওয়াই দেই। না, তোমার হাত তো কাটা। ত্রিধা চামচটা এইদিকে দিতে পারবে? ত্রিধা চামচ এগিয়ে দিলে আদিল চামচ দিয়ে নিধিকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। হঠাৎ করে আদিলের ফোন বেজে উঠলে আদিল ফোনটা বের করে পরিচিত নাম্বার দেখে কল কেটে দিল। আদিলের ফোন বারবার বাজতে লাগলো আর আদিল কল কেটে দিতে লাগলো। আদিয়া বিরক্ত হয়ে বলে ওঠে, এই ছেলে, এই কলটা কি রিসিভ করে কথা বলতে পারো না? দরকারি ফোনও তো হতে পারে। ফোনটা ধরো। আদিল ফোনটা রিসিভ করে কানে ধরতে ওই পাশ থেকে কিছু বলার আগে আদিল বলে, আমি যেহেতু কল কেটে দিচ্ছি, তার মানে আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। আপনি বারবার কেন কল করছেন? আদিল, আমার কথাটা শোনো। শুনতে চাই না। আমাকে কল দিবেন না। কল দিলে আমি সিম ভেঙে ফেলবো। ওকে, কল দিব না। তুমি তালুকদার বাড়ির ওইখানে আছো? জাহান নামে আছি। কল কাটেন, মেজাজ খারাপ আছে। এসব কি ধরনের কথা বলো? আদিল, ওকে দেখেছো? আমার সামনে আছে, কথা বলেন না। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমাকে কল দিবেন না বলে দিলাম। আদিল কথাটা বলে ফোন কেটে দিল। আতিয়া গ্লাসের পানি আদিলের মুখে ছুঁড়ে মেরে বলল, এভাবে কথা বলার সাহস কোথায় পেয়েছো তুমি? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমি নিজেকে অনেক কিছু ভাবি, আর আমি কার সাথে কিভাবে ব্যবহার করব এইটা আমার একান্ত ব্যাপার। জাস্ট শাট আপ। তুমি কার সাথে কেমন ব্যবহার করবে সেটা তোমার ব্যাপারে, কিন্তু ওই মানুষটার সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। ওভাবে কথা বলার কোনো রাইট তোমাকে আমরা দিইনি। আপনারা মানে কি বোঝাতে চান? আমি আমার মন মতো চলি? আমি কারো কথা শোনার প্রয়োজন মনে করছি না। আদিলের কথা শুনে আতিয়া রেগে গ্লাস আরেকটা ছুঁড়ে মারতে যাবে, সাথে সাথে আশিক ধরে বলল, বউ শান্ত হও। আদিল চুপ করে খাও তো, কথা বলো না। বৌমা, ওই যার সাথে যেভাবে কথা বলো তাতে তোমার কি? ওই যে বেয়াত বংশের ছেলে, ফুটপাতে বড় হয়েছে, সেই ছেলের থেকে আর কত ভালো ব্যবহার আশা করা যাবে? ঠিক বলেছেন, এইসব ছেলের থেকে ভালো কিছু আশা করাই যায় না। বিরক্তিকর ছেলে কোথাকার। এই, আমার সামনে থেকে যাও। আদিল, ভাবির সাথে তর্ক করো না। তুমি এইভাবে কথা কেন বলছিলে? আর কে ছিল কলে? তুমি তো এমন বেয়াদবি করো না কারোর সাথে। আমি যতটা জানি তুমি নম্র ভদ্র একটা ছেলে, একটু বেশি রাগ। তাই কে ছিল বলো তো? কেউ না, আমি বিরক্তিকর ছেলে। আমার থেকে ভালো কিছু আশা করা যায় না। আরে কিসের আশা আমার থেকে করবেন? আশা করার মতো কোনো অপশন রেখেছেন আপনি আমার থেকে? কোনো আশা করা তো দূর, আশা করার নামও আপনার মুখে নিবেন না।
আদিল কথাটা বলে রাগে চেয়ার ফেলে দিয়ে চলে গেল। আতিয়া আদিলের দিকে তাকিয়ে থাকলো। আদিলের চোখের কোণায় পানি জমে হয়ে গেল। চোখের কোণায় পানি জমে আতি কিছু না খেয়ে উঠে চলে গেল। নিধি উঠে চলে আসলো। রুমে গেলে দেখে রুমে নাই। আদিল বারান্দায় দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আদিল, ভাবির কথাই কিছু মনে করো না। জানি না, ভাবি তো আগে কখনো কারোর সাথে কথা বলা নিয়ে কিছু বলে নাই। হঠাৎ করে তোমার উপরে কেন যে পথে পথে তোমার ভুল ধরছে। নিধির কথাগুলো বলে আদিলের কাঁধে হাত দিলে আদিল নিধির দিকে ঘুরে কোলে তুলে নিল। নিধি বলে উঠে, আদিল কি করছো? নামিয়ে দাও। আদিল কিছু না বলে নিধিকে খাটের উপর বসিয়ে দিয়ে ওর কোলে মাথা দিয়ে শুয়ে থাকলো। নিধি কিছু না বলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। 1 মাস পর আদিল নিধির সাথে দুষ্টুমি করছিল আর হাঁটছিল। নিচে নামতে নিধি আদিল থমকে গেল। ত্রিধাকে সবাই ঘিরে ধরে বকাঝকা করছে। একসাথে সবাই ত্রিধাকে চেপে ধরেছে। আদিল নিধির হাত সরিয়ে রাকিবকে সরিয়ে দিয়ে ত্রিধার সামনে গিয়ে দাঁড়ালো। ত্রিধা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আদিল সবাইকে অবাক করে দিয়ে ত্রিধাকে বুকের সাথে চেপে ধরলো। সবাই রেগে আদিলকে মারতে যাবে। ত্রিধা আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে করতে বলল, আদিল, আমি কিছু করি নাই। আদিল, ওই আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আদিল, আমি তোমাকে টাচ করে বলছি। আদিল, আমি কিচ্ছু করি নাই। ত্রিধার কান্নার শব্দ বেগ বেড়ে গেল। আদিলের শার্ট খামচে দিয়ে ধরে কান্না করে কথাগুলো বলল। নিধি চাচি আদিলের পিছনে ধরে বলল, আদিল, আমার মেয়েকে ছাড়ো। হচ্ছেটা কি? আদিল, এইসব কি হচ্ছেটা কি? আদিল নিধির চাচির হাত সরিয়ে দিয়ে ত্রিধার হাত ধরে সোফায় বসিয়ে দিল। ত্রিধার হাত শক্ত করে ধরে বলল, কি হয়েছে ত্রিধা? কি করো নাই তুমি? আমাকে খুলে বলবে। আদিল, ওইখান থেকে সরো। সবাই আদিলকে সরিয়ে দিতে চাইলে নানা কথা বলে। আদিল নিজের কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলল, জাস্ট শ্যাট আপ। কেউ আর একটা কথা বললে আমি তার মুখ ভেঙে ফেলবো। আদিলের চিৎকার শুনে সবাই থমকে গেল। আতিয়া বলে উঠে, হচ্ছেটা কি এসব? একজনকে রেপ করে আরেকজন জোর করে ছেলে মানুষের সাথে, এসব হচ্ছেটা কি? আমি কি তোমাদের বাইরে পড়াশোনার জন্য পাঠিয়ে বড় ভুল করেছি নাকি? তোমরা কি শুরু করছো? আমার মান সম্মান শেষ করে দিচ্ছ। আতিয়ার কথা শুনে ত্রিধা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আদিল বলে উঠে, আপনি একটু থাকবেন, আমাকে ওর সাথে কথা বলতে দেন। এই, তুমি কেন ওর সাথে কথা বলবে? কাকি কাকু তো আসে, তারা কথা বলবে। আদিল, ওখান থেকে সরে আসো। আর ত্রিধা, তুই আমার জামাইকে কসম খাইলি কেন? তুই যদি এইসব করে থাকস তাহলে কি হবে? নিধি, চুপ করো। ও অনেক ভয় পেয়েছে, ওকে কথা বলার সুযোগ করে দিবে। ত্রিধা, তোমার হাত আমি শক্ত করে ধরেছি। বলো কি হয়েছে? কেন কান্না করছো? আমাকে একটু খুলে বলবে? কি আর খুলে বলবি? আমার মেয়েকে জোর করে কিছু কুত্তা কুড়ে কুড়ে খাইছে। তাদের সবাই আমার মেয়ের সাথে কম খারাপ আচরণ করে নাই, আর এখন নিজের মেয়ে নিজের ইচ্ছে ছেলে মানুষের সাথে। ছি। প্লিজ কাকি, আর কিচ্ছু বলো না। আমি আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমাকে তোমরা প্লিজ একা থাকতে দাও। আদিল, আমার হাত ছাড়ো। আমি খারাপ মেয়ে, তুমি তো ভালো করে জানো। আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। দেখো, আমি আজ শাস্তি পাচ্ছি তার। ত্রিধার কথা শুনে নিধি বলে, কি? ওর সাথে অন্যায় করেছিস? তার শাস্তি মানে? নিধি প্লিজ, সবাই একটু চুপ করবেন। ত্রিধা, আমাকে বলো কি হয়েছে। সবাই প্লিজ চুপ করেন, আমাকে একটু শুনতে দিবেন দয়া করে। আদিলের চিৎকার শুনে সবাই চুপ হলে ত্রিধাকে ধরে বলল, তুমি ভয় পেয়েও আছো, আমাকে বলো কি হয়েছে। আমি তোমার পাশে আছি। আমি জানি তুমি আর যাই করো পরিবারের মান সম্মান যাবে, এমন কিছু করবে না। আদিলের কথা শুনে আদিলের দিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, আদিল, আমাকে একটু কিছুক্ষণ জড়িয়ে ধরতে দিবে? আমি একটু কান্না করতে চাই। আমার বুকের ভেতরটা ভারী হয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আদিল, প্লিজ একবার জড়িয়ে ধরতে দাও। আমি আর কোনোদিন তোমায় জড়িয়ে ধরতে বলবো না। আমার বড্ড কষ্ট হচ্ছে। ওকে ধরো। হয়েছেটা কি? ওই তোমার বোনের জামাই, তুমি তাকে জড়িয়ে ধরতে চাও মানে? নোংরামি করে এসে আবার ওর দিকে নজর যাচ্ছে। হাই আদিল, ওঠো এখন থেকে। আতিয়া আদিলের হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে নিবে। ত্রিধার হাত সরিয়ে দিতে যাবে। আদিল ত্রিধার মুখের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়েন, আমি ওর সাথে কথা বলছি, আমাকে বলতে দেন। আদিল এক ঝটকায় সরিয়ে দিয়ে ত্রিধার হাত ধরে বলল, আগে বলো কি হয়েছে, আমাকে বলো। ত্রিধা, তুমি ভালো করে জানো আমার এক কথা বলতে ভালো লাগে না, আমার রাগ উঠে যায়। ত্রিধা আদিলের কথা শুনে কান্না করতে লাগলো। আদিল সহ্য করতে না পেরে রেগে বলে উঠে, আরে কান্না কেন করছো? কথাটা বলছো না কেন? কি হয়েছে? এভাবে কান্না করে কি বোঝাতে চাচ্ছ? আদিলের ধমক শুনে ত্রিধা ভয় বলে ওঠে, আদিল, গতকাল রাতে রোমানের জন্মদিন ছিল।
ওই একটা পার্টি দিয়েছিল, ওইখানে সবাই গিয়েছিল, রাতুল, সাকিব, শাওন, আমি, রুমানা, রূপাও ছিল। সবকিছু ভালোই চলছিল, সবাই মিলে অনেক মজা করছি। করতে করতে রোমা জোর করে আমাকে ড্রিঙ্কস করাতে চায়। আমি করতে না চাইলে ওই শুধু তোমার কথা বলে আমাকে রাগিয়ে দেয়। আমাকে বলে আদি কিছু বলে তো এতক্ষণে করতে, আমাকে তো ভালোবাসোস না, আরো অনেক ধরনের কথা বলে। পরে আমি মন রাখার জন্য আর ফালতু কথা না শোনার জন্য ড্রিঙ্কস করতে রাজি হয়ে যাই। আমি ওর দেওয়া ড্রিঙ্কস করার পর মাথা চক্কর দেয়। আমি বাসায় যাওয়ার জন্য বের হইতে চাইলে ওরা সবাই জোর করে। আস্তে আস্তে সবাই চলে গেলে আমি বলি যে এখন চলে যা, বাট ওই আমার কথা না শুনে আমার সাথে জোর করতে থাকে। আমি বুঝি যে পেছনে ঘুরতে সাথে সাথে। ত্রিধা আর কিছু বলার আগে আদিল মুখে হাত দিয়ে বলল, আর কিছু শুনতে চাই না, আমার শোনার মতো ধৈর্য আর নাই। এসব হয়ে থাকলে ওই পিক আর ভিডিও তো স্পষ্ট দেখা যাচ্ছে তুই ওর সাথে জোর করে। আদিল, ওইসব এডিট করা, আমাদের মাঝে কিছু হয় নাই। আমি ওকে মাথায় আঘাত করে ওইখান থেকে পালিয়ে আসি। তুমি তো জানো আমি ড্রিঙ্কস করলেও আমি ওই অবস্থায় 4 ঘন্টা ঠিক থাকতে পারি। তুমি তো জানোই আমি কেমন। আদিল, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি বুঝেছি। আদিল, আমাকে তুমি বিশ্বাস করছো তো? আমি আসলে কিচ্ছু করি নাই, ওইসব ভিডিও এডিট করা। আমি তোমার মাথা টাচ করে বলছি। আমি নিজের মাথা টাচ করে মিথ্যা বলতে পারি, কিন্তু তোমার মাথা টাচ করে মিথ্যা বলবো না, এটা তো বিশ্বাস করো আদিল। ত্রিধার হাত সরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করেছি, আমি জানি তুমি কখনোই এসব কিছু করবে না। ওয়েট করো, কান্না করো না। তোমার চোখের পানি ফেলেছে না, আমি ওকে সারা জীবনের কান্না করানোর ব্যবস্থা করছি। আদিল কাউকে কল দিতে যাবে, সাথে সাথে নিধি আদিলের ফোন ধরে বলে, ওর বাবা মা ওকে বিশ্বাস করে না, যেখানে পুরো ফ্যামিলি ওর বিরুদ্ধে, সেখানে তুমি ওকে বিশ্বাস করছো। এখানে হচ্ছেটা কি? কি সম্পর্ক ওর সাথে? তোমরা একে অপরকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ, চিনি। চেনো কিভাবে? এই ওয়েট, ওই কি ত্রিধু মানে তোমার এক্স গার্লফ্রেন্ড, যাকে তুমি নিজে তার নতুন বয়ফ্রেন্ডের হাতে তুলে দিয়েছিলে তার সুখের জন্য? নিধির কথা শুনে আদিল মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলে সবাই অবাক হয়ে গেল। নিধি বলে ওঠে, কি যে তোমাকে বাজেভাবে ঠকিয়েছিল, আজ সেই মানুষটার সাথে দাঁড়াচ্ছ, আবার তাকে বিশ্বাস করছো? তুমি কি পাগল নাকি? আদিল, তুমি আপুকে আমার সম্পর্কে সব বলেছো? আমি কিছু বলি নাই, তোমাকে পরে বলছি। আমি আগে কল করি একজনকে। আদিল উঠে চলে গেল। কিছুটা দূরে গিয়ে কারোর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আদিল বাসার ভেতরে ঢুকে বলে, কাজ হয়ে গেছে, চিন্তা করো না। ওইসব ভিডিও ডিলিট হয়ে যাবে আর রোমানকেও ধরে ফেলবে। তুমি কে যে সব ভিডিও ডিলিট হবে, আবার ওই ছেলেটাকে ধরবে? তোমার একটা কলে এত কিছু হয়ে যাবে? আমার মানুষ আছে। যাই হোক ত্রিধা, চিন্তা করো না আর কান্না বন্ধ করো। আমি তোমাকে বলেছিলাম না আমার তোমার বন্ধু হয়ে সবসময় পাশে থাকবো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আদিল, আমাকে তুমি ক্ষমা করে দিও। কত ঢং! যে মেয়ে 3 বছরের ভালোবাসা এক নিমেষে শেষ করে দিয়েছিল, যাকে পাগলের মতো ভালোবাসলে, সেই তোমাকে অবহেলা করে গেছে, আর আজ তার জন্য এত কিছু। তোমার জায়গায় আমি থাকলে জীবনেও আমার এক্সকে ক্ষমা করে তাকে সাহায্য করতাম না, উল্টো আরো ফাঁসিয়ে দিতাম। নিধির কথা শুনে আদিল হেসে ফেললো। নিধি রেগে তেলে বেগুনে ফুলে উঠলো। আদিল নিধির কাছে গিয়ে কাঁধে হাত দিয়ে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, এক্স নিয়ে থাক তুই, আর একটাও কথা বলবি না আমার সাথে। নিধি কথাগুলো বলে দৌড়ে চলে গেল। আদিলের দিকে ত্রিধা তাকিয়ে বলল, এক রাতের ভিতরে বউকে সবকিছু বলে দিয়েছো? বউকে এত ভালোবেসে ফেলেছো? আমি নিধিকে কিছু বলি নাই। কিছু বলো নাই? তাহলে আমার সম্পর্কে ও কিভাবে জানলো? তোমার মনে আছে আমি তোমাকে রোমানের হাতে তুলে দিয়ে 1 মাস কলেজে যাই নাই? ভ্রমণে গেছিলে। ওই ভ্রমণ করতে গিয়ে আমার লাইফে একটা কাহিনী হয়ে যায়। কিসের কাহিনী? আমরা কিছু ফ্রেন্ড মিলে ওইখানে গেলে আমি একটা জায়গায় আটকে গেছিলাম। সেখানে তোমার বোনের সাথে আমার দেখা হয়। নিধি আর আমি নিজেদের জীবন বাঁচাতে গিয়ে ভুলে একটা বাড়িতে আটকা পড়ে যাই। গ্রামবাসী সকালে আমাদের দেখে ভুল বুঝে আমাদের জোর করে বিয়ে দিয়েছিল। আমি নিধিকে সহ্য করতে পারি নাই, নিধিও না। আমার ফ্রেন্ডশিপ, আমার ফ্রেন্ড গ্রুপ আর রাকিব, শাকিল ওরা সবাই গিয়ে আমাদের কাছে পৌঁছে যায়। কি তোমাদের বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ, নিধি ধর্ষিতা না, আমি ওর হাজবেন্ড। যাকে নিয়ে এত কিছু বলছে ওই ছেলে, আর কেউ না, আমি। কি তাহলে শাকিল যে বলছে? রাকিব, তুইও তো ছিলি। আমি জানতাম না, শাকিল ভাই আমাকে ওইসব পিক দেখায় আর আমাদের নিয়ে ওইখানে গেছিল ওই।
আমরা তো কিছুই জানতাম না। খাবার খেতে গেলে শাকিল পিকগুলো দেখাচ্ছিল, তখনই ওইখান থেকে আদিল ভাইয়ার বন্ধু যাইতে গিয়ে পিকগুলো দেখে আমাদের ধরে, তারপর শাকিল আমাদের নিয়ে যায়। ওই শাকিলকে আমি ছাড়বো না, আগেই বলেছিলাম ওই শাকিল মোটেও ভালো ছেলে না। আমি জানতাম ওই শাকিল এইসব ছড়াইছে। আজ থেকে আমি ওই শাকিলকে এই বাড়িতে দেখতে চাই না। তুমি ওকে বলে দিবে এই বাসায় যেন না আসে। কত অন্যায় করছো সবাই আমার মেয়ের সাথে, আর এই ছেলে তুই আমার মেয়েকে বিয়ে করছোস ভালো কথা। আমি যদি দেখি আমার ছেলে কষ্ট পেয়েছে, তোর খবর আছে। চিন্তা করেন না, আপনার মেয়ে যেহেতু আমার স্ত্রী, তার সুখ দুঃখের সাথে থাকবো। আচ্ছা আমি আসছি। আর ত্রিধা, চিন্তা করো না, হয়ে গেছে কাজ। আদিল কথাগুলো বলে চলে যেতে লাগলো। ত্রিধা আদিলের দিকে তাকিয়ে থাকলো। ত্রিধা দৌড়ে চলে গেল। ত্রিধার পিছন পিছন নিধি চাচি চলে গেল। আদিল রুমে গিয়ে দেখে নিধি দরজা বন্ধ করে দিয়েও কান্না করছে। আদিল দরজায় নক করে বলতে লাগলো, নিধি, দরজা খুলো। ত্রিধার সাথে যা, তুই আর আমার রুমে আসবি না। তুই ত্রিধার রুমে যা, তোর এক্স এর প্রতি অনেক ভালোবাসা বাসছে, তাই না? তুই যা, ওর কাছে যা, আমার কাছে আসবি না। আচ্ছা যাবো, দরজা খুলো। তুমি আমার একমাত্র বউ, তুমি কিছু বলে আমি শুনবো না, তা কি আর হয়? আদিলের কথা শুনে নিধি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। নিধি রেগে বলে ওঠে, তুই যা ওর কাছে, তুই আমার দরজার সামনে থেকে যা। আরে বাবা, কইছি তো যাবো, আগে দরজা তো খুলবে। তুমি একটা কথা বলছো আর আমি সেইটা শুনবো না, এইটা হতে পারে না। আদিল কথাগুলো বলে মিটি মিটি হাসতে লাগলো। নিধি রেগে দরজা খুলে আদিলকে সোজা পেটে লাথি মারলে আদিল নিজেকে সামলাতে না পেরে পেট ধরে বসে পড়লো। নিধি বলে উঠে, যা, এখন তোর এক্স আছে। নিধির কথা শুনে আদিল পেটে হাত দিয়ে বলল, এইভাবে লাথি দিতে পারলে তুমি আমাকে? হ্যাঁ পারলাম, তুই যা, তোর এক্স কাছে না হইলে পায়ের মাঝখানে লাথি মারমু, তোর এ জন্মে বাপ ডাক শোনা ঘুচিয়ে দেব। নিধি, আমার পেট ব্যথা করছে, এভাবে লাথি না দিলেও পারতে। আমাকে ধরো প্লিজ। আদিল হাতে গিয়ে দিলে নিধি হাত সরিয়ে দিয়ে বলল, তোর এক্স কে বল তোকে ধরতে, আমার থেকে কোনো কিছু আশা করিস না। নিধির কথা শুনে আদিল কিছু না বলে আস্তে আস্তে গ্রিল ধরে উঠে পড়লো। পেটে হাত বুলাতে বুলাতে রুমের ভিতরে যেতে লাগলো। নিধি আদিলের হাত ধরে টান দিয়ে বলে, আমার রুমে যাবি না, তোর এক্স এর রুমে যা। নিধি, আমার পেট ব্যথা করছে খুব, প্লিজ হাত ছাড়ো। তোর এক্স এর কাছে যা, আদর করে দিলে সব ব্যথা ঠিক হয়ে যাবে। যা, তুই ত্রিধার কাছে যা, যা, ওকে জড়িয়ে ধরগা। আদিল নিধির হাত ধরে নিজের সামনে নিয়ে এসে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নিধি ছোটার চেষ্টা করতে লাগলো। আদিল 3 মিনিট পর ছেড়ে দিয়ে কিছু বলার আগে নিধি আদিলের গালে থাপ্পড় মারলো। আদিল নিধিকে কিছু না বলে খাটের উপর হয়ে শুয়ে পড়লো পেট ধরে। নিধির আগে হনহন করতে করতে রুম থেকে বের হয়ে গেল। 3 ঘন্টা পর নিধি রুমে এসেছে, দেখে আদিল এখনো উপর হয়ে শুয়ে আছে। নিধি আদিলের পাশে গিয়ে বলল, আদিল, এই আদিল। নিধির কণ্ঠ শুনে আদিল বলে ওঠে, বলো, শুনছি। সরি। সমস্যা নাই, সরি বলা লাগবে না। আমার দিকে ঘুরো, দেখো আমার রাগ উঠে গেলে আমার মাথা ঠিক থাকে না। তুমি ত্রিধাকে জড়িয়ে ধরেছিলে সবার সামনে, ওর হয়ে যেভাবে কথা বলে আমি মেনে নিতে পারছিলাম না। আমি আমার প্রিয় জিনিসের ভাগ কাউকে দিতে রাজি না আদিল। আই এম সো সরি, প্লিজ আমার দিকে ঘুরো। আমি ঠিক আছি, তুমি যাও। আদিলকে ধরতে নিধি চমকে গেল। আদিলের জ্বর চলে এসেছে। নিধি তাড়াতাড়ি করে আদিলকে টান দিলে দেখে আদিল চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিধি আদিলের পেটে হাত দিয়ে বলল, আদিল, অনেক ব্যথা করছে তোমার তো জ্বর চলে এসেছে। আদিল, আই এম সরি, আমি রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি। কান্না করো না তো, ঠিক হয়ে যাবে। আমার সাথে এখনই হসপিটালে চলো। যেতে হবে না, আমার পেট ব্যথা ঠিক হয়ে গেছে, তুমি চিন্তা করো না। আদিল কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আদিল গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চলে হেয়ার ড্রায়ার করতে নিলে নিধি আদিলকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আদিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যাবে না। নিধির কথা শুনে আদিল আয়নার দিকে তাকিয়ে থেকে নিধিকে দেখতে লাগলো। আদিল নিধির দিকে ঘুরে চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমি তোমাকে স্ত্রী হিসাবে যেহেতু মেনে নিয়েছি, সেখানে আমি তোমাকে ছেড়ে দিব না, এইটা নিশ্চিন্তই থাকো। বলো, আমাকে ক্ষমা করে দাও। রাগের বশে তোমার পেটে লাথি দিয়ে ঠিক হয় নাই। তুমি অনেক ব্যথা পাইছো, তাই না? না, তেমন পাই নাই, বাদ দাও, আমি এখন বের হব। আদিল নিধিকে সরিয়ে দিয়ে আলমারি থেকে পোশাক বের করে পরে নিল। আদিল নিধির দিকে না তাকিয়ে চলে গেল। আদিল রাত 10টায় কলিং বেল বাজালে কাজের লোক দরজা খুলে দিল। আদিল ভিতরে ঢুকলো, দেখে সবাই বসে আছে। আদিলের চোখ লাল দেখে আতিয়ার বুকের ভিতরে কেঁপে উঠলো। আদিলকে দেখে নিধি বলে, আদিল, সারাদিন কোথায় ছিলে? এত রাত করে আসলে? 10টা বাজে, বেশি রাত না এটা। আদিল, তোমার জ্বর আর তুমি বাইরে ছিলে, অনেক টেনশন হচ্ছিল। কি জ্বর মানে? হঠাৎ করে জ্বর এসেছে মানে? আল্লাহ বিচার করেছে, মেয়েদের নিয়ে খেলা করার ফল পেয়েছে।
আমার মেয়েকে অসভ্য ছেলে হাতে তুলে দিয়ে নিজে অন্য মেয়েকে নিয়েই সুখে থাকতে চাইছিল, এখন সেটা শাস্তি পাচ্ছে। কাকি ফালতু কথা বলবেন না, আপনার মেয়ে বেশি চালাক। গরিব দেখে ওকে ছেড়ে বড়লোক বাবার ছেলেকে ধরেছিল, সেখানে আবার কথা বেশি বলবেন না। আম্মু কি যাতা বলছো? আদিলের জ্বর তো ঘুরে বেড়াচ্ছে কেন? যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও গা। আপু, তোমার খাবার নিয়ে যাবো নি। আমি খেয়ে এসেছি, আর খাবো না। আমার মেয়ে তোর জন্য না খেয়ে থাকে আর তুই বাইরে থেকে খাবার খেয়ে আসিস? নিধির কথা শুনে আদিল অবাক হয়ে তাকিয়ে বলল, নিধি, আমার এইটা পছন্দ না। আমার জন্য কেউ কষ্ট পাক বা কেউ না খেয়ে থাকুক, এইসব আমি চাই না। তাই নাকি? কাউকে কষ্ট পাওয়া বুঝি দেখতে পারো না? একটু ভালো করে ভেবে দেখো তো, কাউকে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছ, সেদিকে কোনো খেয়াল নেই, কিন্তু বউয়ের দিকে খুব খেয়াল। আদিলের কথা শুনে আদিল চুপ হয়ে গেল। নিধির আম্মু বলে ওঠে, আমার মেয়ের দিকে খেয়াল রাখা কিছু না। এই বাড়িতে আরাম করে বসেছে, না কোনো কাজ করে না কিছু করে, পায়ের উপরে বসে খাচ্ছে। ফকিন্নি কোথাকার, বড় লোকের মেয়েকে বিয়ে করে আর ঘাট থেকে নামার নাম নাই। আম্মু ফালতু কথা বলো না। তুমি আদিলকে আর একবার খোটা দিলে কথা বলে আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। আদিল কিছু না বলে চলে গেল। আদিলের চোখ দিয়ে পানি টপ করে গড়িয়ে পড়লে আদিল চোখ মুছে ফেললো। দ্বিধা নিধিকে বলল, আপু, আদিলের মন খারাপ, তুমি ওর কাছে যাও, ওর তোমাকে প্রয়োজন। ত্রিধার কথা শুনে নিধি চলে গেল। আদিল মনে মনে কিছু ভাবতে লাগলো। নিধি রুমে চলে গেল। আদিলকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে নিধি আদিলের পিঠের উপরে মুখ ঠেকিয়ে হালকা করে কামড় দিয়ে বলে, জান কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি দেখি আমার জানকে আমি সাহায্য করতে পারি কিনা। নিধি, আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। কি হয়েছে? তুমি আমার সাথে এমন করছো কেন? ঘুমাতে দাও। আমার দিকে তাকাও দেখি, কি হয়েছে তোমার? আদিলকে বিরক্ত করলে আদিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে ধমক দিয়ে বলল, সমস্যা কি তোমার? বারবার বলছি ঘুমাবো, কানের ভিতর যায় না, বুঝতে পারছো না? আমার বিরক্ত লাগছে। বারবার কেন বিরক্ত করছো আমাকে? প্লিজ শান্তিতে ঘুমাতে দাও। আদিলের কথা শুনে নিধি হতভম্ব হয়ে গেল। নিধি আদিলের দিকে এক পলকে তাকিয়ে থাকলো, আদিলের উপর হয়ে শুয়ে পড়লো। নিধি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নিধি রাগ করে ঘুরে শুয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। আদিল ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে আদিল ঘুমিয়ে গেল। সকালে আদিলের ঘুম ভাঙলে দেখে নিধি নেই। আদিল উঠার চেষ্টা করলে আদিলের মাথা ঘুরে পড়ে যেতে লাগলো। আদিল কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালো। আদিল অনেক কষ্টে ওয়াশরুমে চলে গেল। আদিল ফ্রেশ হয়ে নিল। আদিল রুম থেকে বের হলো। আদিল নিচে গেল, দেখে সবাই বসে চা খাচ্ছে আর কথা বলছে। আদিল নিচে গেলে ত্রিধা বলে, আদিল, তোমার কিছু হয়েছে নাকি? তোমার চোখগুলো কেমন লাল হয়ে আছে। তুমি কি রাতে কান্না করেছো? তোমার এইরকম লাল তো কান্না করলে হয়। এই, তুই ওকে নিয়ে এত কথা বলবি না। এইসব শুনলে মেজাজ গরম হয়। নিধি চামাই নিধি দেখে নিবে, তুই পাকনামি করবি না। মিসেস আতিয়া, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। যদি অনুমতি দেন তাহলে কথাগুলো বলতে পারি। বেয়াদব একটা ছেলে, আমার নাম ধরে ডাক দাও। ক্ষমা করবেন, আমি বেয়াদব, আমি বখাটে, আমি খারাপ একটা ছেলে। আমার ভিতরে কোনো মায়া দয়া কিছু নাই। এসব আজাইরা কথা শোনার টাইম নেই, কি বলতে চাও সোজা বলো। আপনার কাছে আমি একটা দিন চাই, আমাকে দিবেন। আপনি যদি আমাকে একটা দিন দেন তাহলে আমি সারা জীবনের মতো এখন থেকে চলে যাব, আর কোনোদিন এই শহরে আসবো না। আদিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আশিক রেগে আদিলের দিকে তেড়ে আসলো। আদিলের কলার ধরে বলে, তোর এত বড় সাহস আমার স্ত্রীকে সবার সামনে বলস তোকে সময় দিতে? তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হই। তুই এত সাহস কোথায় থেকে পাস? আমি বরাবরই এমন, আমার কারো থেকে সাহস পেতে হয় না, আমি যা বলি তাই করি, আর সাহস এমনই। আদিলের কথা শুনে আশিক মুখে খুশি মারলে আদিল আতিয়ার গায়ে পায়ের কাছে গিয়ে পড়লো। আদিল আদিলকে সরিয়ে দিতে যাবে। আদিলের শরীরে জ্বর দেখে চমকে গেল। আদিল উঠে পড়লো, আদিলকে তুলে বলল, নিধি, এত জামাই জামাই করো, জামাইয়ের জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল তো নেই তোমার দেখি। আমি তাকে ধরলে সে বিরক্ত হয়, আমি কিছু বলে তাকে বিরক্ত লাগে, সেখানে আমি আর কি করতে পারি যেখানে আমার সব কিছু তার বিরক্ত লাগে? চুপ করো, যাও এখান থেকে, তোমার জামাইকে নিয়ে যাও, মেডিসিন খাইয়ে দাও। ম্যাম, আমার কথাগুলো একটু শুনবে প্লিজ? আমাকে কি একটা দিন সময় দেওয়া যাবে? আমি শুধু একটা দিন সময় চাই, আমাকে প্লিজ একটা দিন সময় দেন। আমি আমি আর আপনার সামনে আসবো না। এসব আজাইরা কথা বলো না। নিধি, নিয়ে যাও তোমার স্বামীকে। আদিলের কথা শুনে নিধি আদিলের হাত ধরে বলে, চলো। ম্যাম, আমি আপনার সাথে কথা বলছি, আমাকে কি একটা দিন সময় দেওয়া যায় না? আপনাকে আমি সুযোগ করে দিচ্ছি ম্যাম, আমাকে আমার মতো করে সময় দিলে
আমি আপনাকে আর বিরক্ত করব না। ম্যাম প্লিজ আমাকে একটা দিন সময় দেন। জ্বর এসেছে, উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। নিয়ে যাও, মেডিসিন খাইয়ে দাও, খাবার খাও। আদিল, পাগলামি করো না, উল্টোপাল্টা কথা বলো না। এখান থেকে চলো, খাবার খেয়ে মেডিসিন খেয়ে নাও। ম্যাম আমার প্রশ্নের উত্তর দেন। আপনার থেকে আমি শুধু শুনতে চাই, আপনি কি আমাকে একদিন সময় দিবেন? হয় হ্যাঁ বলবেন আর না হয় না বলবেন। আমি এত কথা শুনতে চাই না। না, দিব না। কত বড় খারাপ, আমাদের বাড়ি দুইটা মেয়ের জীবন নষ্ট করে আবার আমার ছেলের বউয়ের দিকে নজর দিয়েছে। আশিক, তুই চুপ করে আছোস কেন? তুই কিভাবে এসব সহ্য করছিস? এই ছেলেকে মায়ের না দিলে হবে না। আদিল কিছু বলবে তার আগে আশিক মারতে লাগলো। নিধি আশিককে থামাতে লাগলো। আদিল আতিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, একদিন সময় দিলে কি হবে? আমাকে একদিন সময় দিলে কি আপনার খুব বড় ক্ষতি হয়ে যাবে? আমি তো আপনার থেকে বেশি দিন চাই নাই, শুধুমাত্র একদিন চেয়েছি। ম্যাম প্লিজ আমাকে একদিন সময় দেন। কত বড় নির্লজ্জ ছেলে রে বাবা, তোকে আমি মারি আর তুই এখন আমার বউয়ের দিকে তাকিয়ে সময় চাস? আশিক, খাট ধাক্কা দিয়ে বের করে দাও। আদিলের কথা শুনে আদিল থমকে গেল। আদিল আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না। আশিক আদিলের কড়া ধরে টানতে গেলে আদিল রেগে আশিককে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। আদিল রেগে সামনে থাকা টি টেবিলে উঁচু করে ফেলে দিল। ফুলদানি সবকিছু ভাঙচুর করতে লাগলো। সবাই ভয়ে চমকে উঠলো। আতিয়া আদিলের হাত ধরে ঘুরে থাপ্পড় মেরে দিয়ে বলল, স্টপ আদি, হচ্ছেটা কি? এটা তোমার বাড়ি না, এটা আমার বাড়ি। তোমার কোনো রাইট নেই আমার বাড়িতে এসে ভাঙচুর করার। আমি তোমাকে সেই অধিকার দিই নাই। আদিলের কথা শুনে আদিল জোরে চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে করতে বলল, আমি আর পারছি না, আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। আমি চিরজীবনের জন্য ঘুমাতে যাচ্ছি। আমাকে কি একটা দিন শান্তিতে এই দুনিয়াতে থাকতে দেওয়া যায় না? আমি কি এত খারাপ? আমাকে কি একটু ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় না? আমি সৎ জন্য কি আমাকে ভালোবাসা যায় না? আমার ভালোবাসাটা কি আপনি চোখে দেখেন না? আদিল কথাগুলো বলে জোরে কান্না করতে লাগলো। আতিয়া থমকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আদিলের কথা শুনে আদিয়া কয়েক পা পিছিয়ে বলে ওঠে, চিরজীবনের মতো ঘুমোতে যাচ্ছ মানে? সেইটা আপনার শুনে কি লাভ? আমার জন্য তো কারো সময় হয় না। সবাই সবার সুখের কথা ভাবলেন। আমি যে একজন মানুষ, আমার যে কিছু চাওয়া পাওয়া আছে, সেটা তো কেউ দেখতে চান না, বুঝতে চান না। আমার কি অপরাধ ছিল? আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? আমাকে একটু শান্তি দিন না। আমি আর নিতে পারছি না। আমার খুব কষ্ট হয়, কেন বুঝেন না? আমার প্রিয় মানুষগুলোকে আমার লাগবে, কেন আপনারা বুঝেন না? আমারও তো শান্তিতে বাঁচতে ইচ্ছে হইতো, কেন সবাই আমাকে এভাবে পর করে দিলেন? আমি আর সত্যিই নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে একটু বুকে জড়িয়ে নেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, শুধু একবার আমাকে বুকে জড়িয়ে নেন না। আদিল আতিয়ার সামনে হাত জোর করে কান্না করতে করতে কথাগুলো বলল। আতিয়া চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আদিল আতিয়ার পাজড়ি ধরে কান্না করতে করতে বলে, আমাকে একটু কোলে ঘুমাতে দেন না। আমি আর কখনোই আপনাকে বিরক্ত করব না। কখনোই আমি আপনার প্রিয় জিনিস কেড়ে নিব না। আমি আপনার কোনো কিছুর ভিতরে ভাগ বসাবো না। প্লিজ আমাকে একবার সেই নাম ধরে ডাক দেন না। আমি আপনাকে ছাড়া ভালো নাই। আমি আপনাকে অনেক ভালোবাসি ম্যাম। আপনাকে আমি কিভাবে বোঝাবো? আমার বুকের ভিতরটা যদি কেটে দেখানো যাইতো, আমি আপনাকে দেখতাম। প্লিজ একবার আমাকে আগের মতো ভালোবাসুন না। আদিলের কথাগুলো শুনে চাচি বলে, ছি ছি, কি খারাপ একটা ছেলেকে তোরা চয়েস করেছিলি। দেখ কি বলে, বউ সামনে থাকার পরেও বউয়ের ভাবিকে বলে ভালোবাসে, আবার বুক কেটে দেখানো গেলে দেখাতো। নিধি রেগে আদিলের কাছে গিয়ে ধরে থাপ্পড় মারতে যাবে। আদিয়ার সাথে সাথে ধরে ফেললো। সবাই অবাক হয়ে তাকালো। আদিল আদিলকে বলল, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। এখান থেকে চলে যাও, এসব নাটক আমার সামনে করো না। ওকে ম্যাম, আমি চলে যাব। আপনার কাছে ক্ষমা চাচ্ছি এতক্ষণ ধরে নাটক করার জন্য। ম্যাম, আমি যেদিন জেনেছি আপনার সাথে মম খুব খারাপ ব্যবহার করছে, আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমি লন্ডন থেকে এসেছি এইসব জানার পর আমি আমার ফ্যামিলিকে ছেড়ে দিয়েছি। আমি তার সাথে কথাও বলি নাই ভালো করে। ম্যাম, আমার স্বপ্ন ছিল দেশে গিয়ে আপনাকে সারপ্রাইজ দিব, কিন্তু সেদিন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছিলাম। ম্যাম, আপনাকে আমি অনেক জায়গায় খুঁজেছি। আমি আমার ফ্যামিলির সাথে একেবারে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছিলাম। ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি।
যেখানে আপনার জায়গা হয় নাই সেখানে আমি থাকবো, সেটা কখনোই হতে পারে না। কি, তুমি 15 বছর ঘর ছাড়া হয়েছো? হ্যাঁ, আমি আমার প্রিয় কলিজার টুকরাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি খুঁজে পাই নাই। রাস্তায় রাস্তায় থাকছি, ক্ষুধায় ছটফট করছি, এমনকি একবার ক্ষুধায় বিড়ালের মুখের খাবারও খেয়েছি। কি? আমি সবসময় ভাবতাম আপনি কোথায় না কোথায় আছেন, আপনিও হয়তো কষ্ট করছেন, তাই আমি সকল কষ্ট সহ্য করে আপনাকে খুঁজে বেরিয়েছি। 4 বছর পর আমি আপনার খোঁজ পেলাম, তাও আবার এই এলাকায়। আমি সময় নষ্ট না করে আপনার বাসায় সেদিন ঢুকে পড়ি। ঢুকলে দেখি আপনি অনেক চিন্তায় আছেন। বিয়ের কোণে সেজে বসে আছে আমার এক্স ওয়াইফ নিধি। আমি কোনো কিছু না ভেবে ওকে আমি আবারও বিয়ে করি। আমি এখানে এত কিছু শুধুমাত্র আপনার জন্য সহ্য করছি। ম্যাম, আপনি এসব নাটকের কথা শুনে বিরক্ত হচ্ছেন জানি। ম্যাম, এসব বলার একটা কারণ, ম্যাম আমি এই দুনিয়াতে বেশি দিন নাই। ম্যাম, আমার উপরে চলে যাওয়ার ভিসা চলে এসেছে। আদিলের কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। আতিয়া কয়েক পা পিছিয়ে গেল। নিধি বলে ওঠে, কি উপরে চলে যাওয়ার ভিসা হয়েছে মানে? ম্যাম, আমার মমকে ক্ষমা করে দিয়েন। উনি নিজের ভুলের জন্য পস্তাচ্ছে 4 বছর ধরে। না নিজের কলিজার টুকরা সন্তানকে কাছে পেয়েছে, আর না ড্যাডের ভালোবাসা পাচ্ছে। মম একদম একা হয়ে গেছে। আমার লাস্ট একটা ইচ্ছে, আমাকে আর সময় দেওয়া লাগবে না। একটা কথা রাখবেন, মানুষ তো শত্রুর মৃত্যু সময় তার ইচ্ছে পূর্ণ করে, আর আমি তো আপনার আদরের ছিলাম। আমার ইচ্ছেটা একটু পূর্ণ করেন। আমি চাই আমার চলে যাওয়ার পর আপনি আমার মমের কাছে যাবেন, তাকে একটু দেখা দিয়েন। তাকে তো আমি কখনোই কাছে আসতে দিলাম না। 4 বছর তাকে শাস্তি দিয়ে গেলাম, কি আর করবো বলেন? সেই তো আমার জন্মদাত্রী মা। যত খারাপ ব্যবহার করি তার থেকে দূরে থাকি, কষ্ট পাইলে তাকে আগে মনে পড়ে। আর আপনাকে কিন্তু আমি কাউকে কাছে পেলাম না। উনি আমার অ্যাকাউন্টে টাকা ঠিক পাঠাতো, আমাকে খুঁজে বের করতো, কিন্তু আমি তার সাথে কথা ভালোভাবে বলতামও না, শুধু টাকা নেওয়াই পর্যন্ত সম্পর্ক ছিল। আর যখন আপনাকে পেলাম তখন আমি নিজেই গতকাল জানতে পারলাম আমি লাস্ট ভিসা নিয়ে এই দুনিয়াতে আছি, যখন তখন এই দুনিয়া ছাড়তে হবে। তাই আপনার কাছে একটা দিন চাচ্ছিলাম, যদি দিতেন তাহলে একটু মনকে সান্ত্বনা দিতে পারতাম। যাই হোক, যদি মনে হয় তাহলে আমার মমকে একটু নিজের মা ভেবে তার কাছে যাইয়েন। আদিল কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া দৌড়ে গিয়ে আদিলকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলো। আতিয়া কান্না করতে করতে বলল, আমার তোর উপরে কোনো রাগ নেই রে ভাই আমার। আমি শুধু চাইছি তুই যেন ভালো থাকিস। আমি যদি জানতাম তুই আমার জন্য দেশে এসেছিস, রাস্তায় রাস্তায় থাকছিস, আমার জন্য এত কিছু করেছিস, আমি কোনোদিনও আহ, তোর থেকে নিজেকে আড়াল করতাম না। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি সত্যিই জানতাম না। আমি তখনই ছুটে তোর কাছে যেতাম, দরকার হলে আমি তোকে আমার কাছে রাখতাম। আমি তোকে এই হাতে বড় করেছি, যাকে আমি একটা ফুলের টোকা লাগতে দিই নাই। আর সেই ভাইকে আমি এত কষ্ট দিয়েছি, সেই ভাই নাকি আমার জন্য এত কষ্ট করছে। আমি তোর কিছু হতে দিব না। আমি যত বড় ডক্টর আছে আমি সব ডাক্তারকে কাছে নিয়ে যাব। আমি তোর কিছু হতে দিব না ভাই। আদিলের কথা শুনে সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সবাই অবাক হয়ে তাকালো। আদিল আতিয়াকে জড়িয়ে ধরে বলে, আপু, আমার হাতে বেশি সময় নাই, আমার বাঁচার চান্স অনেক কম। আপু, তুমি প্লিজ আমার মমকে নিজের মম ভেবে নাও না। তাকে প্লিজ সান্ত্বনা দেওয়ার জন্য হইলেও তার পাশে থেকো। চুপ কর, তোর কিছু হবে না। আল্লাহ আমার সাথে এমন অনেক করতেই পারেন না। আমার আদরের কলিজা টুকরো ভাইকে আমার থেকে কেড়ে নিতে পারে না। আল্লাহ যেন আমাকে নিয়ে যায়, তাও যেন তোকে কিছু না করে। ভাই আমার, আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন তোর সাথে খারাপ ব্যবহার করে নিজে ভালো ছিলাম না রে ভাই। আমার ভিতরে জ্বলে পড়ে যাচ্ছিল। আমি ভেবেছিলাম যতই কষ্ট হোক, তোকে এমন ব্যবহার করলে সহ্য করতে না পেরে মমের কাছে চলে যাবি। আমি চাই নাই মম ড্যাডের থেকে তুই দূরে সরে যা। এসব হচ্ছেটা কি? আতে এসব কি বলছো? এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক? আর তোমাদের মম ড্যাড মানে? আর এই গরিব ঘরের ছেলে কিভাবে লন্ডনে পড়াশোনা করতে পারে? ওই আমার একমাত্র আদরের ভাই আদিত্য চৌধুরী আদিল, আমার কলিজার টুকরা, যার জন্য আমি মাঝে মাঝে কান্না করে উঠতাম। তুমি মাঝে মাঝে আমাকে কান্না করতে দেখতে, আমাকে বলতে না কেন কান্না করি।
আমি প্রতিবার এড়িয়ে গেছি। আজ বলছি, আমি আমার এই ছোট ভাইয়ের জন্য কান্না করতাম। আমি ওকে ছোট থেকেই নিজের হাতে বড় করেছি। 10 বছরের সময় ওকে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠালে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সেই ছোট ভাই আমার কত বড় হয়ে গেছে, আর সেই ভাইকে আমি কিভাবে আমার আগে মৃত্যু হতে দেখবো? আল্লাহর কাছে আমি দোয়া করব, আমার জীবন নিয়ে যেন তোকে বাঁচিয়ে দেয় আমার ভাই। আপু প্লিজ এসব বলো না। আমার আগে তোমাদের মৃত্যু আমি মেনে নিতে পারবো না। আপু আমি তো এই দুনিয়াতে থাকবো না। আপু আমি তোমার হাতে আর একটা দায়িত্ব দিতে চাই। বাজে কথা বলিস না, তোর কিছু হবে না। আপু নিধিকে আমি ভালোবাসি। নিধি অনেক ভালো মেয়ে। তুমি ওকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিও। ওকে যেন কষ্ট হয় না। তুমি ওকে ভদ্র নম্র ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে। গরিব হইলেও সমস্যা নাই। তুমি ওই ছেলেকে প্রতিষ্ঠিত করে দিবে। টাকা পয়সা যত চাই সব দিও, তাও যেন ওকে কষ্ট দেয় না। আমি ওইটা সহ্য করতে পারবো না। আদিলের কথা শুনে সবার চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নিধি সহ্য করতে না পেরে আদিলের হাত ধরে ঘুরিয়ে কলার চেপে ধরে বলল, তুই আমার বিয়ে করে ফেলতেছিস, আমাকে একা রেখে তুই যেতে পারবি না। তোর কিছু আমি হতে দিব না। আল্লাহর কাছে আমি তোর প্রাণ ভিক্ষা চাইবো। তুই না থাকলে আমিও এই দুনিয়া থেকে বিদায় নিব। আমি তোকে ভালোবাসি। আমি তোকে বলেছিলাম তোর পাশে সারা জীবন থাকবো। তুই না থাকলে এই দুনিয়াতে আমিও থাকবো না। এই হাত যেহেতু ধরেছি, সেই হাত আমি কোনোদিনও ছাড়বো না। আত্মহত্যা করা মহাপাপ। তুমি এসব করতে পারবে না। আমার কসম তুমি এটা করবে না। আদিল, জাস্ট শাট আপ। একদম কসম দিবে না। তোমার কসম তুমি তুলো বলছি। না তুমি কোনো কিছু করবে না। তোমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। শোনো, আমি মারা গেলে তুমি অনেক সুখে থাকবে। আপু আমার কথা কখনোই ফেলে না। তোমাকে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দিবে। ওই ছেলেটা তোমাকে অনেক ভালোবাসবে। তখন আর আমাকে তোমার মনে পড়বে না। আদিলের কথা শুনে নিধি হাত দিতে মুখ চুপ করিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি। আমি অন্য কাউকে আর তোমার জায়গা বসাতে পারবো না। তুমি তোমার কসম তুলে নাও। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি আদিল। তুমি প্লিজ আমাকে একা করে চলে যেও না। এটা সম্ভব না। আল্লাহ যখন যাকে ডাক দিবে তাকে যেতে হবে। আদিলের চোখ রাকিবের দিকে গেলে আদিল বলে ওঠে। রাকিব শুনো। আদিল রাকিবের কাছে আসলে আদিল রাকিবের হাত ধরে বলে, রাকিব তুমি তো এতিম ছেলে। তুমি কি চাও না একটা ভালো লাইফ স্টাইল পাও? তুমি অনেক ভালো একটা ছেলে। আমি চাই তুমি নিধিকে বিয়ে করো। আদিল কি বলে এসব? নিধিকে আমি আপু হিসেবে দেখি। দেখো আমি জানি তুমি একটু একটু নিধিকে পছন্দ করো। আমি তোমার চাহনি, তোমার জেলাসি আমি দেখেছি। তুমি যদি নিধিকে বিয়ে করো তাহলে তুমি ভালো একটা লাইফ স্টাইল পাবে। আদিল চুপ করো, ফালতু কথা বলো না। তুমি আর একটা কথাও বলবে না। আমি কাউকে বিয়ে করব না। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ ভালোবাসা। তুমি প্লিজ চুপ করো। রাকিব আমার কথা বুঝতে পারছো? তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তুমি জিতবে। আদিল তোমার কিছু হবে না। আপু তোমাকে অনেক ভালোবাসে। তুমি সুস্থ হয়ে যাবে। আমার বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। শোনো, তুমি যদি নিধিকে বিয়ে করো তাহলে তোমাকে আমি ডবল এ কোম্পানির ম্যানেজার পদ দিব। তোমার লাইফে সেটেল হয়ে যাবে। তুমি শুধু নিধিকে ভালো রাখবে, তত তোমার লাইফ আরো সুন্দর করে দিব। এই দুনিয়াতে বাঁচতে গেলে টাকা দরকার, বেশি দরকার। আমি এত বছরে বুঝে গেছি টাকা ছাড়া কোনো মূল্য নাই ছেলে মানুষের। আমাকে গরিব দেখে ত্রিধা 3 বছরের ভালোবাসা বিচ্ছেদ করে রোমানের হাত ধরেছিল। ত্রিধা মাথা নিচের দিকে করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আদিলের দিকে। চাচি বলে ওঠে, এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। নিধি ওকে নিয়ে রুমে যাও। ওই উল্টাপাল্টা বকবক করছে। এই গ্রুপের নাকি ম্যানেজার করে দিবে। আদিল, ওইটা টপ অন কোম্পানি। ওখানে দারুণে চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। সেখানে ম্যানেজার। আদিল তুমি যাও নিধির সাথে রুমে। রাকিব আমার কথা শোনো। তুমি নিধিকে বিয়ে করবে বলো, আমি তোমাকে সত্যি ম্যানেজার বানিয়ে দিব। আদিল শান্ত হও। এইসব আবল তাবল কথা বলো না। শোনো, তোমার কিছু হবে না। আল্লাহর কাছে দোয়া করে সুস্থ হয়ে যাও। আর যদি তোমার কিছু হয়, আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিধি আপুকে বিয়ে করব। আমি এতদিন পড়াশোনা করে ভাবি বলছে তার কোম্পানিতে ভালো একটা পদ দিবে। সত্যি তুমি বিয়ে করবে? ধন্যবাদ রে ভাই। আপু ওই বিয়ে করলে ওই ভালো রাখলে ড্যাডকে বলে দিও। আদিল শান্ত হ, ফোন দেন ভাই। আমি মম ড্যাডকে কল দিই। কল দিতে হবে না, ওরা এখানে চলে আসবে। আমি হসপিটাল থেকে বের হয়ে এই ঠিকানা দিয়েছিলাম আর আজকে আসতে বলেছিলাম। হয়তো তারা রওনা দিয়েছে। মম ড্যাড আসবে এখানে? হ্যাঁ। ত্রিধা আদিলের কাছে এসেছে। আদিলের পা ধরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল,
আদিল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। আমি যদি লোভ না করতাম তাহলে হয়তো তোমাকে কষ্ট দিতাম না। আদিল, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। ত্রিধা, আমার তোমার উপরে কোনো রাগ নাই। তুমি আমাকে ছেড়ে না দিলে কখনোই নিধির মতো জীবন সঙ্গী পাইতাম না, কিন্তু ভাগ্য খারাপ যে। আদিল আর কিছু বলতে যাবে, হঠাৎ করে ফোন বাজলে আদিল ফোনটা বের করে আতিয়া বলে, আদিলকে ফোন দিয়েছে? বুঝতে পারছি না মম ড্যাডের নতুন নাম্বার নাকি কল রিসিভ করি। আদিল কল রিসিভ করলো, লাউড স্পিকার দিতে বলে। আদিল স্পিকার দিল, ওই পাশ থেকে যা শুনলো সবাই খুশি হয়ে গেল। নিধি শক্ত করে জড়িয়ে ধরলো। আদিল কথাগুলো শুনে নিধিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগে দাঁতের দাঁত চেপে বলে, হালার পুত, তোকে ডাক্তারি শিখাবো জন্মের মতো। তোর ভাগ্য ভালো যে তোর এটার জন্য আমার বোন আমার সাথে ভালোভাবে কথা বলছে, না হইলে আমি তোকে এখন ফোন করে ফেলতাম। আর নেক্সট টাইম যদি উল্টাপাল্টা রিপোর্ট দিস কাউকে। আদিলের মাথায় হালকা করে থাপড় মেরে আতিয়া বলে ওঠে, ফজিল, এইসব কি ধরনের কথা? আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তোমার ওই রিপোর্ট তোমার না অন্য কারোর। থ্যাংক গড। আদিলকে জড়িয়ে ধরলো। আদিল ফোন রেখে দিল। আদিল নিধিকে ছেড়ে দিয়ে আদিল বলে ওঠে, একদিকে ভালোই হয়েছে তুমি আমাকে ভাই বলছো, তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো। আপু, তুমি প্লিজ এখন আবার কথা বলা বন্ধ যেন করে দিও না। আমি এমনিতেই তিলে তিলে মারা যাচ্ছি, তোমাকে ছাড়া আমি ভালো নাই আপু। রাগ করবো কি? না না, রাগ করার দরকার নাই। দুইজন হেসে দিল। দুই ভাই বোন দুষ্টুমি করতে নিলে সবাই হেসে দিল। আদিল নিধির পিছনে লুকিয়ে বলে ওঠে, আপু ওয়েট, মাইরো না তো, আমি একটু টেনশনে পড়ছি। কিসের টেনশন? তুমি তো একদম সুস্থ। আঘাত পেয়েছিলে তাই জ্বর এসেছিল। আসলে আপু, মম ড্যাড তো আসছে, কিন্তু আমি কিভাবে যে নিধিকে তাদের সামনে রিপ্রেজেন্ট করব। আতিয়া, তুমি না এদিন, তোমার নাকি কেউ নাই? তাহলে তোমার মম ড্যাড কিভাবে আসলো? তোমাদের আসল পরিচয় কি? আর আমার বোনকেই বা তাদের সামনে রিপ্রেজেন্ট করতে এত ভয় পাওয়ার কি আছে? যতটুকু জানি। আশিক আর কিছু বলতে যাবে, তখনই কলিং বেল বেজে উঠলে কাজের লোক দরজা খুলে দিল। সবাই পিছনে ঘুরে তাকালো। আশিক নিধির আব্বু আম্মুর সাথে সবাই চোখ বড় বড় করে ফেললো। সবাই উত্তেজিত হয়ে গেল। নিধির আব্বু বলে ওঠে, স্যার ম্যাম, আমার মতো সামান্য গরিব ঘরে স্যার ম্যাম আপনাদের কোথায় যে বসতে দেই? নিধির আব্বু আম্মু সবাই ব্যস্ত হয়ে গেল। নিধির আব্বু সোফা তার ওড়না দিয়ে বারবার ঘষে মুছতে লাগলো। আপনারা কি করছেন? আপনারাও মানুষ, আমরাও মানুষ। প্লিজ এভাবে আমাদের সাথে ব্যবহার করবেন না। ম্যাম, কি যে বলেন না। আপনারা বসেন প্লিজ। ছোট, চল তাড়াতাড়ি ওনাদের জন্য সবকিছু নিয়ে আসি। প্লিজ আপনারা ব্যস্ত হবেন না, আমাদের নিয়ে ব্যস্ত হওয়ার কিছুই নাই। প্লিজ আপনারা বসেন। ম্যাম স্যার, আমার মতো এত সামান্য মানুষের বাসায় কোনো দরকার নাকি? বলেন, আমি আমার সাধ্য মতো আপনাদের সাহায্য করব। দয়া করে এভাবে ব্যস্ত হবেন না। ম্যাম, কফি নাকি চা? দুইটাই নিয়ে আই, নিধি যেইটা খাই। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আব্বু আম্মু, আপনারা বসুন, আমি ওনাদের জন্য কফি নিয়ে আসছি। মামুনি, কিছুই করতে হবে না তোমার, শুধু একবার আমাদের কথা বলার সুযোগ দিবে। তুমি আমাকে একবার অনুমতি দিবে, তোমার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিবে। মমের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নিধির আব্বু বলে ওঠে, ছি ছি ম্যাম, আপনি এভাবে বলছেন কেন? আমার বৌমা কেন আপনাদের সাথে কথা বলবে না? বৌমা, ওনারা কি বলে শোনো, ওনারা আগে, সব কাজ পরে। এই তোমরা যাও। আমি একবারও বলি নাই আমার কাছে অনুমতি চাওয়ার কথা। আমার বাড়িতে প্রথম আসলো, আমার কর্তব্য যেটা আমি সেটাই করব। আপু, আমার জন্য জুস নিয়ে আসো। আমিও আজ প্রথম আসলাম না, মানে ভাই হিসেবে। আদিলের কথা শুনে আদিল ফিক করে হেসে দিল। আদিল ড্যাডের কাছে বসলে নিধির আম্মু বলে, এই ছেলে, এটা কি করছো? ওনাদের সাথে বসার সাহস হয় কি করে? ওঠো। না থাক, সমস্যা নাই। আদিল উঠে পানি খেতে গিয়ে হঠাৎ করে হাতের উপরে চিকটিকি এসে পড়লো। লাফ দিয়ে উঠলে আদিলের শরীরে পানি ভরে যায়। আদিল সবাইকে অবাক করে দিয়ে আদিল মমের কাছে গিয়ে বলল, মম মুছে দাও। আদিলের কথা শুনে ওর মম খুশি হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো। মম মুছে দিতে লাগলো। সবার চোখ যেন কপালে উঠে গেল। আতিয়া কফি নিয়ে এসে বলল, ড্যাড, মম। আদিয়ার মুখে ড্যাড মম ডাক শুনে সবাই যেন মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। মম ড্যাড কফি নিল, আদিলের দিকে জুস দিলে মম আতিয়াকে বলল, মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে কফিটা। তা আম্মু, তোমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিবে না আমাদের? শিওর। এটা আমার হাজবেন্ড আশিক, আমার শ্বশুর শাশুড়ি, আমার চাচি শাশুড়ি। এটা আমার ননদ নিধি, এটা চাচা শ্বশুরের মেয়ে ত্রিধা, আর এটা আমার ফুপি শাশুড়ি ছেলে রাকিব। ত্রিধা, তোমাকে কেমন চেনা চেনা লাগছে। আমার মনে হয় তোমাকে আমি দেখেছি। মম যাকে ভাবতেছো সেই? তুমি আমার ছেলেকে গরিব এই জন্য ছেড়ে দিয়েছো?
যেদিন তুমি ওকে ছেড়ে দাও সেদিন আমি ওকে পেয়েছিলাম, তোমাকে আমি দেখেছিলাম, আমি সব শুনেছিলাম। আদিল আপনার ছেলে মানে? হ্যাঁ, আমি আদিত্য চৌধুরী আদিল। আর তোমার ভাবি আয়েশা চৌধুরী আতিয়া ডবল এ কোম্পানির মালিকের সন্তান আমরা। আমাদের নামে প্রথম কোম্পানি অক্ষরগুলো অর্থ আদিল আতিয়া, আমাদের নামে সবকিছু নাম। আদিলের কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেললো। নিধির আব্বু আম্মু চাচির হাত পা কাঁপতে লাগলো। আতিয়া নিধির আম্মুকে ধরে ফেললো। তোমরা এত বড় ঘরের মেয়ে, অথচ আমাদের কেন বলো নাই? আমরা না বুঝি তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করছি, কম কথা বলেছি। আদিল, আমাকে ক্ষমা করে দাও। সবাই আদিলের থেকে ক্ষমা চাইলে আদিল বলে, কি শুরু করলেন? অতীত বিষয়গুলো নিয়ে আমি আর ভাবি না, ওইসব আমার কিছু মনে হয় নাই, আমি ওইসব নিয়ে ভাবি না। আতিয়া, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সেদিন ভুল বুঝে রাগ করে বের করে দিয়েছিলাম। আমি তোমার সাথে অন্যায় করেছিলাম। তোমার আম্মুর উপর রাগ আমি কন্ট্রোল করতে না পেরে আমি তোমার উপর অত্যাচার করেছি। তোমার আম্মু এই কাজটা না করলে আমাকেও তোমার ড্যাডকে বিয়ে করতে হতো না। আমি তোমার ড্যাডকে বিয়ে করতে চাইনি, বাট জোর করে আমাকে বিয়ে দিয়েছিল। সেটার জন্য আমার মাথা সবসময় গরম থাকতো। আমাকে ক্ষমা করে দিও তুমি। মমের পা ধরতে যাবে, আতিয়ার সাথে সাথে হাত ধরে হাতে চুমু দিয়ে চোখে ছুঁয়ে বলে, মম, আমি তো আপনাকে কখনো সৎমা হিসেবে দেখিনি। আপনাকে আদিকে আমি সব সময় নিজের ভেবে এসেছি। প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনাদের উপরে আর রেগে নেই। আপনার ভুলের শাস্তি আপনি পেয়েছেন। আদিলের মম জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আতিয়া আদিল ও ড্যাডের কাছে গেলে দুইজন শক্ত করে জড়িয়ে ধরলে কান্না করে দিল। আদিল আতিয়ার সান্ত্বনা দিল। সবাই একে অপর থেকে ক্ষমা চেয়ে হয়ে গেল। হঠাৎ করে নিধির দিকে চোখ গেলে আদিল বলে ওঠে, মম ড্যাড, আপনাদের কিছু বলার আছে। জানি রেগে যাবেন, বাট বলা দরকার, তাই বলতে চাই। কি কথা বলো? আদিল নিধির হাত ধরে নিজের সাথে দাঁড়িয়ে বলল, আমি গরিব জেনেও আমার জন্য নিজের ফ্যামিলির সাথে লড়াই করছে। মম, আমি ওকে ভালোবাসি আর ওই আমাকে ভালোবাসে। ওরা আসলে অনেক ভালোবাসে। আমি নিশ্চয়ই আমার আদরের ভাইয়ের জন্য নিজের মানুষ হইলো তাকে মেনে নিব না আমার ভাইকে কষ্ট দিলে। আতিয়া যেহেতু বলছে তাহলে ভালোই হবে, কারণ আমার থেকে তোমার ভালো মন্দ আতিয়া ভালো বুঝে। তোমরা যদি সুখে থাকো আর আতিয়ার যদি সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। আদিলের মম ড্যাডের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। মম বলে ওঠে, আমাদের এই একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে, আমরা ধুমধাম করে বিয়ে দিব। আপনারা যদি রাজি থাকেন তাহলে কয়েকদিনের ভেতরে বিয়ের আয়োজন করব। আপনারা যা ভালো মনে করেন তাতে আমরা রাজি। নিধির আব্বুর কথা শুনে সবাই খুশি হলো। 1 মাস পর নিধি বাসর ঘরে বসে আছে। আদিল নিধির পাশে বসে ঘুমটা খুলতে নিধি বলে, ওয়েট, সত্যি করে বলো তো, তোমার লাইফে আর কি কি সিক্রেট আছে? সিক্রেট বলতে আমার একটা বউ আছে। কি বউ আছে মানে? আরে কুল, বউটা তোমার মতো দেখতে, তোমার মতো সেম দেখতে, তোমার মতো শাড়ি পরছে, তোমার মতো আমার বাসর ঘরে বসে আছে। আদিলের কথা শুনে নিধি লজ্জা পেয়ে গেল। আদিল ঘোমটা খুলে কপালে চুমু দিলে নিধি আদিলকে টান দিয়ে নিজের উপরে ফেলে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস। আসসালামু আলাইকুম, আমি আয়ন নদীর রাইটার। আমার বিয়ে হয়েছে দেখে আমি সংসার এবং কাজ নিয়ে ব্যস্ত থাকি। বুঝেন তো, বিয়ে করার মানে প্যারার মাঝে থাকা। তারপরও আপনাদের এত এত ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি এত কিছুর মাঝে আপনাদের জন্য আমার সাধ্য অনুযায়ী গল্প লিখছি। আগের মতো মাসে 10টা করে গল্প লেখা সম্ভব না, 4 বা 5টা করে গল্প লিখে দিব ইনশাল্লাহ। আরেকটা কথা, এখন থেকে আদিল নয়ন নামে গল্প লিখবো। আশা করি আয়ন আদিত্য অয়ন নামের মতো এই নামে গল্পগুলো আপনাদের ভালো লাগবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।